কি হাসছেন কেন? আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। আমাদের কেরিয়ার কি এর নিয়মিত ফ্রি আয়োজন প্রাইমারি চাকুরিকে টার্গেট করে টপিক ভিত্তিক কোশ্চেন সলভিং ধারাবাহিক ফ্রি লাইভ কম্বো ক্লাস। যারা পরবর্তীতে রেকর্ড আকারে ভিডিওটা দেখবেন তাদেরকে একটু বলি, আমরা প্রথমে একটু সময় চেয়ে নিচ্ছি সবার জয়েন করার জন্য। যখন সবাই জয়েন করে ফেলবে এরপরেই হচ্ছে আমরা মূল আলোচনা শুরু করব। আপনারা যারা পরে দেখবেন তারা একটু স্কিপ করতে পারেন চাইলে। খুব দ্রুত সবাই জয়েন করে ফেলুন, কারণ আপনারা যে সময়টা দিয়ে নিজেরা জব সলিউশনটা পড়বেন সেই সময়ে আমরা আপনাদেরকে ব্যাখ্যা সহ সব কিছু সলভ করে দেব, যাতে করে আপনারা খুব চমৎকারভাবে খুব দ্রুত সময়ে প্রাইমারির প্রশ্নগুলো সলভ করতে পারেন। আমরা এখন আমাদের খুব সুন্দর সুন্দর মুখগুলো আপনাদের দেখাবো তাই না ভাইয়া? সবাই দ্রুত জয়েন করে ফেলুন। আমার মনে হয় যে আপনারা এটার দ্বারা সর্বোচ্চ পরিমাণে উপকৃত হচ্ছেন, কারণ গত 2 দিনে আপনারা দেখতেই পারছেন যে আমাদের যে আয়োজন খুব চমৎকার একটা আয়োজন। এই আয়োজন সম্পর্কে বিস্তারিত বলছি, ততক্ষণে আমাদের মারুফুল স্যার একটু কথা বলে নিক আপনাদের সাথে। স্যার একটু কিছু বলেন, আমি একটু বোর্ডটা আরেকটু ঠিক করে দিই। আচ্ছা, আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের মতো এত মানে ডেডিকেটেড স্টুডেন্ট পেয়ে। আমরা এই যে শুরু করার পর আজকে মনে হয় আমরা 3য় দিন, তাই তো না? হ্যাঁ, 3য় দিন আজকে। আচ্ছা, 3য় দিন, কিন্তু আপনাদের যে পরিমাণ রেসপন্স, আমরা খুবই আনন্দিত। আর এটা বলতে পারি যে আপনারা যদি এই শুরু থেকে শেষ পর্যন্ত, তার আগে বলে নিই আমরা থাকবো সিরিয়াস। হ্যাঁ, আমরা সিরিয়াস থাকবো। তো আমাদের সাথে যদি আপনারাও যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি এরকম আপনাদের ডেডিকেশনটা দিতে পারেন, তাহলে আশা করা যায় একটা ভালো কিছু আসবে, আউটপুট পাবেন, একটা ভালো একটা ফলাফল ইনশাল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, সামনে এই যে দেখেন, এই যে ইয়ার পরীক্ষা তো আছেই, প্রাইমারি পরীক্ষা তো সার্কুলার হয়েই গেছে। এখানে পরে কমেন্টগুলো আসে। তারপরে আবার মনে করেন নিবন্ধনেরও খুব দ্রুতই মনে হয় সার্কুলার হয়ে যাবে। তো সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা, তো পরীক্ষার মতো আসতে থাকবে, কিন্তু আপনার প্রিপারেশনটা রেডি করা খুব জরুরি। হ্যাঁ, তো আমাদের এখানে যারা হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে প্রস্তুতি নিচ্ছেন বা নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছেন, অফলাইনে প্রস্তুতি নিচ্ছেন, তো আমাদের এখানে যেটা হবে যে আপনার প্রস্তুতিটা একদম রিভিশন হয়ে যাবে। আমাদের কিন্তু এই মানে উদ্দেশ্যই হলো আপনাদের প্রস্তুতিটাকে একদম মানে ঝালাই করে দেওয়া, একদম একটা ভালো শেপে নিয়ে যাওয়া। একদম অফিসিয়ালি ওয়েলকাম করছি আরও একবার। আর হচ্ছে কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভ ক্লাসটা, সবাই একটু শেয়ার করে ডান লিখে দেন, কারণ শেয়ার ডান দিলে এই ক্লাসটা আপনার জন্য একটা অ্যাসেট হয়ে থাকবে। আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে শেয়ার ডান, মানে হচ্ছে প্রাইমারি কোশ্চেন সলভিং ক্লাস 3, এটা লিখে শেয়ার ডান লিখেন। কারণ এটা যদি হয় তাহলে আপনি আপনার টাইম লাইনের মধ্যেই এই ক্লাসগুলো কিন্তু সিকোয়েন্সিয়াল ওয়েতে সাজানো পেয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন, আমরা কমেন্ট পড়া শুরু করে দেই। সবাই যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। আর যারা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছে আপনার পরিচিত, চাইলে তাদেরকেও মেনশন করে দিতে পারেন, কারণ মেনশন করলে তারাও আজকের লাইভ ক্লাসটা কিন্তু দেখতে পারবে। ওকে, অলরেডি শিপ্রা খাতুন ভাইয়া, হ্যাঁ অলরেডি শিপ্রা খাতুন আপু হচ্ছে অনেককে ইয়ে করছে। আচ্ছা, আপনি একটু বিদায় নিয়ে নেন তাহলে। আচ্ছা, তাহলে আমাদের আজকে প্রথমে দীপ্ত স্যার ক্লাস নেবেন, তারপরে আমি আসতেছি। হ্যাঁ, তো আপনারা অবশ্যই থাকবেন, অবশ্যই থাকবেন। ইংলিশ ক্লাস আমি নিব দীপ্ত ভাইয়ের পরে। আর আজকে মনে হয় ম্যাথ ক্লাস হবে শেষে। তো আজকে আমাদের সিরিয়ালটা হলো দীপ্ত স্যার আজকে বাংলা ক্লাস নেবে, বাংলা, তারপরে আমি নিব ইংরেজি, তারপরে ম্যাথ স্যার ম্যাথ নিবে। তো আপনি কতক্ষণ নেবেন ক্লাস? 30 মিনিট, 20-25 মিনিটে ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, 20-25 মিনিট। আমরা ভাইয়া বলছিলাম না যে ব্যাখ্যা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন আসে, আজকের যে প্রশ্নগুলো গত দিনের ব্যাখ্যা থেকে অনেক প্রশ্ন কমন চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ক্লাস নেন, তারপর আমি। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি আপাতত বিদায় নিচ্ছি। দীপ্ত স্যারের ক্লাস করেন, সবার জন্য শুভকামনা। আচ্ছা, কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি আমি। সেটা হচ্ছে আরশি আপু দিনাজপুর থেকে, তারপরে রবিনা আপু শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ।
একজন আরবি লেখা লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোপাল ভাই রংপুর থেকে, ওকে। তৃষা আপু কুষ্টিয়া থেকে, রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিন বলেছেন হচ্ছে আমি সিরাজগঞ্জ থেকে, ওকে ফাইন। বগুড়া থেকে দেখছেন, অপেক্ষায় ছিলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। নূপুর আপু আমাদের রেগুলার ভিউয়ার, আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলনবিন সিংড়া থেকে আপনি, এটা আমার মুখস্থ হয়ে গেছে, নূপুর আপু বগুড়া থেকে, ওকে ফাইন। জয় ভাইয়া হচ্ছে বগুড়া থেকে। এরপরে আর কে কোথা থেকে? মাদারীপুর থেকে। যাদের কমেন্টগুলো আমি পড়তে পারিনি তারা আরেকবার একটু কমেন্ট করে আমাকে জানান কে কোথা থেকে। আমি আজকে কেরিয়ার কিয়ের টি শার্টটা পরে এসেছি, সো আমি কেরিয়ার কিয়ের টি শার্টটা পরেই আজকে ক্লাস নেব ডিসাইড করেছি, এই জন্য ব্লেজারটা খুলে ফেলি। কে কোথা থেকে দেখছেন সবাই? আর লাস্টলি আরেকটা মানে আপনাদের প্রতি রিকোয়েস্ট, সেটা হচ্ছে শেয়ারটাকে ডান করবেন, ক্লাসটাকে শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখে দেবেন, ক্লাসটাকে শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখে দেবেন, ক্লাসটাকে শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখে দেবেন। ওকে, রাজশাহী থেকে, আমি রংপুর থেকে, রাকিব ভাই আসসালামু আলাইকুম স্যার। বাগেরহাট থেকে, আচ্ছা বাগেরহাট থেকেও আছেন, ওকে ফাইন। এরপরে আর কে কোথা থেকে আছেন? ঢাকা থেকে আছেন পারভেজ ভাই, এরপর নীলফামারী থেকে আছেন সুরভি আপু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে লাইভটাকে শেয়ার করে দিয়েছেন? একটু শেয়ার করে দিয়ে শেয়ার ডান লেখেন, কারণ আমরা যে আয়োজনটা করছি এটা আপনি পেইড কোর্সেও পাবেন না, ওকে। সো আপনার জন্য হলেও লাইভটাকে কিন্তু শেয়ার করে দিতে হবে, আপনার জন্য হলেও লাইভটাকে শেয়ার করে দিতে হবে। ময়মনসিংহ থেকে, ওকে। তার মানে সবাই সুস্থ সবল আছেন, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরাও সবাই সুস্থ সবল আছি। এবং আজকে যেহেতু আমরা সুস্থ সবল আছি, চলেন আর কাল বিলম্ব না করে আজকের ক্লাস শুরু করি। আমাদের কেরিয়ার কিয়ের এই আয়োজনটা হচ্ছে ধারাবাহিক ফ্রি কোশ্চেন সলভিং লাইভ ক্লাস, অর্থাৎ প্রাইমারিতে যে কোশ্চেনগুলো এসছে এখন পর্যন্ত সেই কোশ্চেনগুলো টপিক ওয়াইজ আমরা সলভ করার চেষ্টা করছি। স্ক্যাটারভাবে সলভ করলে হয় কি, হুট করে একটা বাংলা ব্যাকরণের ধ্বনীয় বর্ণের আসলো, আরেকটা আসলো সমাসের, তারপরে আবার আসলো কারকের, তো যার কারণে সিকোয়েন্সটা মাথায় থাকে না। কিন্তু আমরা যখন একটা টপিকের যতগুলো প্রশ্ন আসছে সবগুলো যখন একসাথে ব্যাখ্যা সহ সলভ করবো, তখন ব্যাখ্যাগুলো মাথায় থাকার পাশাপাশি বারবার এই ব্যাখ্যাগুলো আমরা করব। কেন? কারণ এই ব্যাখ্যা থেকেই কিন্তু হুবহু বারবার পরীক্ষার মধ্যে প্রশ্ন কমন চলে আসে, ওকে। সালাম দিয়েছেন ঢাকা থেকে, নাটোর থেকে, নওগাঁ থেকে, ওকে। 350 ভাই বোন আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। আমরা আজকের ক্লাস শুরু করব ধ্বনীয় বর্ণ 2, অর্থাৎ ধ্বনীয় বর্ণ থেকে বাকি যে প্রশ্নগুলো চলে এসেছিল আমাদের কম্পিটিটিভ এক্সামে, অর্থাৎ প্রাইমারি এক্সামে, সেগুলো সম্পর্কে। গত দিনে আমরা ধ্বনীয় বর্ণ 1 করেছিলাম, আজকে ধ্বনীয় বর্ণ 2, ওকে। চলেন প্রথমেই দেখি হচ্ছে ওষ্ঠবর্ণ কোনগুলো, এটা অ্যান্সার করতে থাকেন। এবং যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয়, নিচের চোয়ালে মাংসপেশিতে বেশি চাপ পড়ে, সেগুলোকে কি বলে? এটা একটু আমাকে লিখেন। দুইটাই অ্যান্সার করতে থাকেন, আমি ব্যাখ্যায় যাব। তার আগে প্রথমে একটু বলে রাখি, ইন্টারেস্টিংলি এই প্রশ্নটা আমরা গত দিনই সলভ করেছি, মানে গতদিন এই প্রশ্নটা সলভ করিনি, এইটার আঙ্গিকে আর কি ব্যাখ্যা সলভ করেছিলাম। সো এই ব্যাখ্যা থেকেই আমরা কিন্তু কমন পেয়ে যাব। সবাই একটু শুরুর কোশ্চেনটার সবার আমরা দেখতে চাই, ওকে। রংপুর বিভাগে ডিভাইস পার্টি বেশি, আচ্ছা এটা আসলে বলা যায় না, সব বিভাগেই আছে, বাট ডিভাইস পার্টির থাকার পরেও অনেকেরই মেধার ভিত্তিতে চাকরি হবে এবং আপনি চেষ্টা করবেন ওই মেধাবীটা যেন আপনি হন, মেধার ভিত্তিতে চাকরিটা যেন আপনার হয়। আর ডিভাইস পার্টি এখন ঢাকা শহরে যেহেতু সব এক্সাম হবে, ডিভাইস পার্টির সংখ্যাটা তুলনামূলক কমে যাবে ইনশাআল্লাহ, ওকে। ডিভাইস পার্টির সংখ্যাটা তুলনামূলক কমে যাবে, ওকে। প্রায় 396 জন ভাই বোন লাইভ দেখছেন, আপনারা উত্তর করতে থাকুন, আমরা চলুন আলোচনায় চলে যাই। কে আপু লিখেছেন হচ্ছে 1-এর খ 2-এর ঘ, 1-এর খ বলেছেন এবং 2-এর ঘ বলেছেন, অর্থাৎ মহাপ্রাণ বলেছেন, ওকে। ওকে, চলেন আমরা একটু আজকের ক্লাসটা দেখি তাহলে। প্রথম কথা হচ্ছে যে ওষ্ঠবর্ণ কোনগুলো। ওষ্ঠবর্ণ জানার আগে আমাদের জানতে হবে যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলোর ক্লাসিফিকেশন কেমন। ক্লাসিফিকেশন আমাদের জানতে হবে যে বর্গীয় বর্ণগুলো আছে, এই বর্গীয় বর্ণগুলো, দেখো তো ক্যামেরা নড়ে গেল নাকি ভাইয়া, যে বর্গীয় বর্ণগুলো রয়েছে এই বর্গীয় বর্ণ 25টা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। এই যে আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি, আমরা জানি বর্গীয় বর্ণ যদি প্রশ্ন আসে কতটি, উত্তর হবে 25টি। যদি প্রশ্ন আসে বর্গীয় ধ্বনি কতটি, সেই ক্ষেত্রে উত্তর হবে কিন্তু 23টি বর্গীয় ধ্বনি। এটা গতদিনে আলোচনা করেছিলাম, ইয় এবং মূর্ধন্য বর্ণের মধ্যে ধরবো, কিন্তু ধ্বনির মধ্যে আমরা ধরবো না। বর্গীয় ধ্বনি এই 25টা। এখন এই যে একটা একটা করে রো আছে, এই যে একটা একটা করে রো আছে, এই যে একটা একটা করে রো আছে, এই সারিগুলো কিন্তু এক একটা এক এক নামে পরিচিত, ওকে। এই যে ক, খ, গ, ঘ, উ, এগুলো উচ্চারণের স্থান অনুযায়ী কি ধরনের বর্ণ যদি প্রশ্ন আসে, দেখেন ক, খ, গ, ঘ, এগুলো বলার সময় আপনি এই জায়গায় হাত দিয়ে দেখেন ভাইব্রেট হচ্ছে, কোথায় হচ্ছে? কণ্ঠে হচ্ছে। তার মানে এই বর্ণগুলোকে বলা হচ্ছে কণ্ঠবর্ণ,
ওকে, এই বর্ণগুলো কি কি বলা হয়? কণ্ঠবর্ণ বলা হয়। এরপরে চ, ছ, জ, ঝ, ঞ এগুলো কোথায় বলেন তো? কণ্ঠের একটু উপর থেকে, যে জায়গাটাকে আমরা তালু হিসেবে জানি বা ঘৃষ্ট বর্ণ, যেগুলোকে ঘষা লেগে লেগে হয় জন্য ঘৃষ্ট, আমরা সোজা এগুলোকে তালব্য বর্ণ হিসেবে জানি, তালব্য বর্ণ। ওকে, তালব্য বর্ণ। এরপরে হচ্ছে ট, ঠ, ড, ঢ এগুলো বলার সময় কোথায় আসে? দাঁতের গোড়ার একটু পেছন থেকে আসে না, ট উচ্চারণ করে দেখেন নিজে নিজে মূর্ধা, মানে একদম মূর্ধা জায়গা থেকে আসে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে মূর্ধান্য বর্ণ। মূর্ধান্য বর্ণ। ওকে, মূর্ধান্য বর্ণ। এরপরে ত, থ, দ, ধ দন্ত ন দাঁত থেকে উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে বলা হবে হচ্ছে দন্ত বর্ণ, খুব স্বাভাবিক। এবং ফাইনালি প, ফ, ব, ভ, ম এগুলো হচ্ছে ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে, এগুলোকে বলা হবে হচ্ছে ওষ্ঠবর্ণ, এগুলোকে বলা হবে ওষ্ঠবর্ণ। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল একটু আরেকবার আমরা দেখে আসি। আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে যে ওষ্ঠবর্ণ কোনগুলো? তার মানে 5 নাম্বার সারির যে বর্ণগুলো ছিল সেগুলো ছিল ওষ্ঠবর্ণ, প, ফ, ব, ভ, ম। আপনারা এটাকে উত্তর করেছিলেন হচ্ছে কি উত্তর করেছিলেন? আপনারা খ উত্তর করেছিলেন, এবং খ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপরে যে ব্যঞ্জন উচ্চারণের সময় মুখ দিয়ে অধিক বাতাস বের হয়, নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে, সেগুলোকে কি বলে? এটা আসলে সংজ্ঞা থেকে প্রশ্ন চলে আসছে, সংজ্ঞা থেকে প্রশ্ন চলে আসছে, এবং এই সংজ্ঞা থেকেই আমরা বলতে পারি এগুলোকে বলা হয় হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। যেগুলো উচ্চারণের সময় অধিক বাতাস বের হয় সেগুলো মহাপ্রাণ, যেগুলো উচ্চারণের সময় কম বাতাস বের হয় সেগুলোকে বলা হয় অল্প প্রাণ। আর এই মহাপ্রাণ এবং অল্প প্রাণ চমৎকার শর্টকাটে টেকনিকে নির্ণয় করা যায়, যেগুলো আমরা একটু পরে শিখবো। তবে এমনিতেই দেখেন, আপনি যদি একটা মহাপ্রাণ এবং অল্প প্রাণ বর্ণ বা ধ্বনি হচ্ছে উচ্চারণ করতে চান, আপনি বলেন ক, 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 না নাকের এই নাকের আগা থেকে মুখের বরাবর এইভাবে হাতটা রাখবেন, রেখে বলেন ক, ক, দেখেন তেমন এখানে কোনো গরম ভাব আসবে না। কিন্তু আপনি বলেন খ, 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 খ বলার চেষ্টা করেন, অবশ্যই আপনার হাতে একটা ভারী বাতাস আসবে। আবার বলেন গ, গ, কোনো কিছু আসে না। ঘ বলার সময় ভারী বাতাস আসে। তার মানে যে বর্ণগুলো উচ্চারণের সময় এই যে ভারী একটা করে বাতাস আসে, এটাকে বলবে মহাপ্রাণ। প্রাণ, একদম প্রাণ দিয়ে, মানে একদম জান বের করে বর্ণগুলো আমরা উচ্চারণ করতে হচ্ছে, তাই না? এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে মহাপ্রাণ। তার মানে অধিক বাতাস উচ্চারণ হলে যেগুলো আমরা এইভাবে করে মুখ দিয়ে উচ্চারণ করবো, যেগুলোতে অধিক বাতাস বের হবে এগুলো মহাপ্রাণ, যেগুলো কম বাতাস বের হবে সেগুলো হচ্ছে অল্প প্রাণ। যেহেতু এটাতে অধিক বাতাস বের হয়, এগুলোকে বলবো মহাপ্রাণ। আমি বলার সাথে সাথে কি আপনারা একটু মুখের কাছে নাক নিয়ে চেষ্টা, মানে হাত নিয়ে চেষ্টা করেছেন এইভাবে করে? ক, খ, গ, ঘ, তারপরে আপনি দেখেন চ, ছ, জ, ঝ। দেখেন প্রত্যেকটা দ্বিতীয় এবং চতুর্থ কলামে যে বর্ণগুলো রয়েছে আমাদের, এই যে দ্বিতীয় এবং চতুর্থ কলমে, এই দ্বিতীয় এবং চতুর্থ এগুলো উচ্চারণ করার সময় কিন্তু কি হয় দেখেন তো, বাতাস বেশি বের হয় বা বাতাসের চাপ বেশি মানে আসে, এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে মহাপ্রাণ বর্ণ বা মহাপ্রাণ ধ্বনি। ওকে, ক্লিয়ার? মহাপ্রাণ। এবার আসি আমরা যে নাসিক্য বর্ণ কোনগুলো। এখানে প্রশ্ন আসছে নাসিক্য বর্ণ কোনগুলো, আর নিচের প্রশ্নটা হচ্ছে উপরে ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে। আবারও আমরা সেই ওয়েতে দেখতে পাচ্ছি যে ব্যাখ্যাটা পড়েছিলাম সেই ব্যাখ্যা থেকে কমন চলে আসছে। এই জন্য আমি বলি ভাইয়া, যে আপনারা যে সময়টা বাসায় পড়াশোনা করেন বা জব সলিউশনটা নিয়ে বসেন, আপনি ভাবেন যে এখন আমার প্রাইমারির প্রশ্নগুলো পড়া উচিত, সেই সময়টাকে আমাদের জন্য 7টা থেকে 8:30 পর্যন্ত এই সময়টা বরাদ্দ রাখবেন কেরিয়ার কি এর জন্য। আপনি দেখবেন যে আপনি একাই একাই পড়তে গিয়ে যতটুকু না আপনার ইমপ্রুভ হচ্ছে, তার চেয়ে বেশি ইমপ্রুভ হচ্ছে আমার মারুফুল স্যারের এবং জুয়েল স্যারের সাথে আপনার। ওকে, সো এখানে আমাদের প্রথম কথা হচ্ছে নাসিক্য বর্ণ কোনগুলো, নাসিক্য বর্ণ কোনগুলো, নাসিক্য বর্ণ কোনগুলো। ওকে, তো আমরা একটু চলেন আবার ওই ইয়েটাতে ফিরে যাই, ছকটাতে ফিরে যাই। এই যে আপনি ছকটা দেখছেন, এই ছকটার উপরে আমি সুন্দর করে আর কিছু কথা লিখি। আমি এই ছকটার উপরে আরেকটা ছক করে নিই, তারপরে আমি সুন্দর করে আপনাকে কিছু কথা লিখে দেখাই খুব চমৎকার ওয়েতে। ওকে, এই হচ্ছে আমাদের আরেকটা ছক, এবং ছকের উপরে আমরা এই দাগগুলো আর একটু দিয়ে নেই, এই দাগগুলো একটু দিয়ে নেই। আপনি দেখবেন যে, আচ্ছা দাগ দেওয়া দরকার নেই, আমি এমনিতেই দেখাই। এই যে একটু আগেই দেখলাম কি 1 নাম্বার 3 নাম্বার উচ্চারণের সময় বাতাসের চাপ কম, তার মানে 1 ও 3 কি 1 ও 3 অল্প প্রাণ, আর 2 এবং 4 নাম্বার কলামের এগুলো মানে উচ্চারণের সময় বাতাসের চাপ অনেক বেশি, তার মানে এগুলো হচ্ছে মহাপ্রাণ। তার মানে আমরা বলতে পারি যে 1 এবং 3 হচ্ছে অল্প প্রাণ, এবং 1 এবং 3 হচ্ছে অল্প প্রাণ, 2 এবং 4 হচ্ছে মহাপ্রাণ। 2 নাম্বার এবং 4 নাম্বার কলামের এগুলো হচ্ছে মহাপ্রাণ। এবং এই 5 নাম্বারে যে ইয়াটা আছে, কলামটা আছে, এই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ, কারণ বা নাসিক্য ধ্বনি, নাক দিয়ে উচ্চারণ, উ, ইও, ন, ন, তারপর হচ্ছে ম উচ্চারণ করতে চান, সবকিছু কিন্তু নাক দিয়ে। আপনি ম নাক ছাড়া উচ্চারণ করেন, দেখেন সাউন্ডটা একদম ব্যতিক্রম হয়ে যাবে, তাই না? সো এই জন্য 5 নাম্বার কলামের গুলোকে নাসিক্য বলা হয়। কিন্তু অল্প প্রাণ এবং মহাপ্রাণের মধ্যে যদি বলেন 5 নাম্বার কোনটাতে পড়ে, তাহলে 5 নাম্বারের গুলো হচ্ছে অল্প প্রাণ।
5 নম্বরের এগুলো হচ্ছে অল্প প্রাণ, কারণ এগুলো উচ্চারণের সময় বাতাসের গাঢ়তা বা বাতাসের দৃঢ়তা আসে না। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে 1 এবং 3 অল্প প্রাণ, 1, 3, 5 অল্প প্রাণ, 2, 4 মহাপ্রাণ। এবার ঘোষ এবং অঘোষ আসি। আচ্ছা, ঘোষ এবং অঘোষ যেহেতু আমাদের এখন কোশ্চেনে দরকার হচ্ছে না, আমরা এখন জানবো না, পরবর্তীতে কোনো কোশ্চেন আসলে সেখান থেকে আমরা জানতে পারবো। ওকে, তাহলে আমরা প্রশ্নটা কি ছিল আরেকবার একটু যদি যাই, নাসিক্য বর্ণ কোনগুলো? নাসিক্য যেটাতে নাক দিয়ে উচ্চারণ আসছিল, তার মানে 5 নাম্বার কলামে যেগুলো ছিল সেগুলো হচ্ছে নাসিক্য। এখানে 5 নাম্বার কলামে কোনগুলো আছে দেখেন তো, এখানে 5 নাম্বার কলামে ছিল এই যে ও, ইয়, মূর্ধন্য, দন্তেন্য, ম, এই 5টা টোটাল ছিল, 5টার মধ্যে এখানে 3টা দিয়ে দিছে, তাই তো? এইটাই। এবার আসি, উপরে ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? উপর এবং নিচের ঠোঁট মানে আলটিমেটলি দুইটা ঠোঁট মিলে তো ঠোঁটের সাহায্যেই হচ্ছে, তাই না? তো দুইটা ঠোঁটের মাধ্যমে, একটা ঠোঁট ব্যবহার করে তো আমরা ধ্বনি উচ্চারণ করতে পারবো না। আমি যদি এইটা টেনে নেই, নিয়ে হলে অ, হ, হ, মানে প্রতিবন্ধীদের মতো আসবে সাউন্ড, তাই না? সো প, ফ, ব, ভ, ম বলতে গেলে দুইটা ঠোঁট আপনার একসাথেই করতেই হবে। নিজের ঠোঁট কিন্তু অন্যের ঠোঁটের সাথে না, নিজের ঠোঁটের সাথে নিজের ঠোঁটেই করতে হবে, দুইটা ঠোঁট একসাথে। তখনই আমাদের কি করব, আমরা ওষ্ঠবর্ণগুলো পাবো। আপনি আবার অন্য ঠোঁট দিয়ে চেষ্টা করতে যায় না, যখন ঠোঁটে ঠোঁটে মিলন হবে তখনই ওষ্ঠবর্ণ উচ্চারণ হবে। এবং নিজের ঠোঁটের সাথে নিজের ঠোঁটের, অন্যের ঠোঁটের সাথে নাই কিন্তু, হ্যাঁ? তার মানে উপরের এবং নিচের ঠোঁটের সাথে যে বর্ণগুলো উচ্চারিত হয় তাদেরকে আমরা বলবো হচ্ছে ওষ্ঠধ্বনি। ওকে, আর বোর্ডে লিখলে সেগুলো হয়ে যায় হচ্ছে ওষ্ঠ বর্ণ। ক্লিয়ার? দেখেন, আমরা গত দিনের যতটুকু আলোচনা করেছিলাম, আজকের 4টা প্রশ্ন সলভ করেছি মোটামুটিভাবে, সবগুলাই ওই ব্যাখ্যা থেকে রিলেটেড। সো আমরা মজায় মজায় সবগুলো প্রশ্ন টপিক ওয়াইজ সলভ করব এবং এগুলোর সাথে সাথে এত পরিমাণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে যখনই আপনি কম্পিটিটিভ এক্সামে বসবেন দেখবেন হুবহু প্রশ্নটা চলে আসলে তো পারলেনই, ওইটার ব্যাখ্যা থেকেও যদি প্রশ্ন চলে আসে হোপফুলি আপনি সেটা অ্যান্সার করতে পারবেন। ওকে, সো নিজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট, উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট মিলে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে আমরা বলবো অবশ্যই এবং অবশ্যই ওষ্ঠধ্বনি। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, সবাই খুব সুন্দর করে অ্যান্সার করছেন। আমি যখন হচ্ছে প্রশ্নগুলো পড়বো আপনারা চেষ্টা করবেন নিজেরাই অ্যান্সার করার জন্য। পরবর্তীতে অ্যান্সারটা আমি বলার পরে মিলল কিনা এটা একটু নিজে নিজে জাস্টিফাই করবেন, কারণ আমার সবগুলো কমেন্ট পড়তে গেলে অনেক লেট হয়ে যাবে, এত সময় আমাদের নাই। যার কারণে আমরা যেটা করব যে আপনারা কমেন্টগুলো করে রাখবেন এবং দেখবেন যে আসলে নিজের সাথে মিলছে কিনা। ওকে, আপনার দৈনিক পড়াগুলো থেকে পরিষ্কার করলে আয়োজন উপকৃত হতাম, পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারতাম। আচ্ছা, পরীক্ষা নেওয়ার ব্যাপারটা আসলে ভাইয়া, পরীক্ষা নেওয়ার ব্যাপারটা আসলে একটা কস্টলি জিনিস, তো এটা আসলে ফ্রিতে অ্যারেঞ্জ করাটা একটু কষ্ট, কারণ আমরা এই ক্লাসগুলো আমরা নিতে পারি জন্য নিচ্ছি, পরীক্ষার জন্য আলাদা একজনকে হায়ার করতে হবে, আবার উনি পরীক্ষা নেবে, ব্যাপারগুলো আমাদের জন্য একটু কমপ্লেক্স। আপনারা চেষ্টা করবেন আমাদের অনুযায়ী পড়াশোনা করে নিজে নিজে একটা পরীক্ষা দেওয়ার, অর্থাৎ উত্তরগুলো ঢেকে ধরে, আমরা যেহেতু টপিক ওয়াইজ সলভ করছি, উত্তরগুলো নিজে নিজে ঢেকে ধরে একটু নিজেই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। ওকে ওকে, চলেন তাহলে আমরা এরপরে যাই। আমরা কোথায় পর্যন্ত গেলাম? 4টা প্রশ্ন সলভ করলাম। এবার আসেন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? এটা আপনারা উত্তর করেন, যেটা আমরা গতদিন খুব চমৎকারভাবে মানে একদম মাথায় রেখেছিলাম। আজকে আপনারা যেহেতু নতুন কেউ থাকতে পারেন, আমি আরেকবার শর্টকাটে একটু বলে দেব। এরপরে, জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে? গতদিনে যেটা নিয়ে আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া এটা যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করে দিতেন, হোপফুলি আমি আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেবো এটা ব্যাপারটা। পেইড কোর্স কিভাবে কিনবো? আচ্ছা, পেইড কোর্সের ব্যাপারটা বলি, যেহেতু 550 ভাই বোন আমাদের সাথে জয়েন রয়েছেন, অনেকেই মানে রিকোয়েস্ট করেছেন এটার জন্য। আমাদের কিন্তু এই 17 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে প্রাইমারি রিভিশন ব্যাচ আমাদের কেরিয়ার কি এর ব্যানারে। সো এই রিভিশন ব্যাচে 65+ লাইভ ক্লাসেস থাকবে। এখানের মধ্যে 20টা থাকবে ম্যাথ ক্লাস, 20টা থাকবে হচ্ছে আপনার ইংলিশ ক্লাস এবং 25টা থাকবে বাংলা এবং জিকে ক্লাস। এবং এইটার পাশাপাশি আপনাদেরকে এই যে 3টা বই দেখছেন আমাদের, একটা ইংলিশ বই, একটা ম্যাথ বই এবং একটা বাংলা ও জিকে বই, এই 3টা বইয়ের হার্ড কপি আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেবো একদম, যদি আপনারা ভর্তি হয়ে যান, কারণ এগুলো স্পেশালি প্রাইমারির জন্য ডিজাইন করা। এবং আরেকটা সুন্দর কথা বলি, সেটা হচ্ছে আমার যে জব সলিউশন আছে, প্রিসাইজ প্রিলি এমসিকিউ টপিক ওয়াইজ সাজানো জব সলিউশন, এটার মার্কেট প্রাইসই 950 টাকা। এই জব সলিউশনটার পিডিএফও আমি গ্রুপের মধ্যে প্রোভাইড করব। এবং পাশাপাশি আমি যে বইটা নিয়ে আসতে যাচ্ছি, প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস, অর্থাৎ আমি যেভাবে আপনাদেরকে সমাধানগুলো করাচ্ছি এই প্রশ্নগুলো একদম ব্যাখ্যা সহ প্রত্যেকটা টপিক ওয়াইজ এই বইয়ের মধ্যে সাজানো থাকবে। যে বইটা থাকলে আপনার প্রাইমারি নিয়ে কাউকে কোশ্চেন করতে হবে না যে ভাইয়া এই প্রশ্নটা কিভাবে মানে কোথা থেকে এসছে বা এই প্রশ্নটা কোথা থেকে আসছে, বিগত সালে কারক থেকে কতগুলো প্রশ্ন আসছে, এই বইটারও পিডিএফটাও আমি আপনাদেরকে প্রোভাইড করব ওই গ্রুপের মধ্যে। সো যারা চান তারা অ্যাড হয়ে যেতে পারেন। ওই পেজ মাত্র 999 টাকা, হ্যাঁ, এই যেটা আমাদের যেটা আছে না, সেটা মাত্র 999 টাকায় ভর্তি। 999 টাকায় আপনি 65+ ক্লাস
তারপরে হচ্ছে 3টা বইয়ের হার্ড কপি, একটা জব সলিউশনের সফট কপি, আবার একটা প্রাইমারির প্রশ্ন ব্যাংকের সফট কপি পেয়ে যাবেন। ওকে, তাহলে যেটা জানানোর দরকার ছিল জানিয়ে দিলাম। এখন আমরা ক্লাসে ফ্রি। সেটা হচ্ছে যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? আমরা জানি যে মাত্রার উপর ভিত্তি করে বাংলা বর্ণমালা 3 ভাগে ভাগ করা যায়। 50টা বর্ণ আমরা জানি, বাংলা বর্ণে বর্ণ কতটি? 50টি। এবং বাংলা বর্ণমালা কতটি? বর্ণমালা 1টি। অনেক সময় প্রশ্নে আমরা ভুল করি, বাংলা বর্ণমালা কতটি? আমরা 50টি দাগিয়ে দিই। না, বাংলা বর্ণমালা একটা বর্ণমালার মধ্যে 50টা বর্ণ আছে। এখন এই 50টা বর্ণকে মাত্রার উপর ডিপেন্ড করে 3টা ভাগে ভাগ করা যায়, আমরা সবাই জানি। সেটা কি কি? একটা হচ্ছে পূর্ণমাত্রা, একটা হচ্ছে অর্ধমাত্রা এবং আরেকটা হচ্ছে মাত্রাহীন। এই 3টা ভাগে ভাগ করা যায়, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। এখন আমাদের চাইছে কোনটা বলেন তো? বাংলা বর্ণমালায় মাত্রাহীন চাইছে। তার আগে আমরা পূর্ণমাত্রা দেখে আসি। গতদিন আমরা খুব চমৎকারভাবে মজা করে মনে রেখেছিলাম যে একজন পূর্ণবয়স্ক মানুষের যেহেতু 32টা দাঁত থাকে, আমরা বলি থাপড়ায় তোর 32টা দাঁত ফেলাই দেবো, ওইটা থেকে আমরা মনে রেখেছিলাম যে পূর্ণবয়স্ক মানুষের যদি দাঁত 32টা হয় তাহলে পূর্ণ মাত্রার সংখ্যা হবে 32টা, তাই না? একদম সেম। এরপরে অর্ধ, অ এর সাথে আ, অ আ এগুলোতে 8, মানে উচ্চারণটাই কাছাকাছি। অতে অর্ধ, আতে 8, অর্ধ 8 কাছাকাছি, তার মানে অর্ধমাত্রা হচ্ছে 8টা। আর 32 + 8 যেহেতু 40টা হয়ে গিয়েছে, 50টা বর্ণের মধ্যে বাকি থাকে 10টা, এই 10টাই হচ্ছে আমাদের মাত্রাহীন। তার মানে এখানে যদি প্রশ্ন আসে আমাদের বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি, এটা হচ্ছে দেখেন 2019 সালে এসেছিল। দ্বিতীয় ধাপে আপনি উত্তর করবেন হচ্ছে অবশ্যই 10টি। ওকে, ক্লিয়ার? এইবার আসেন যে জায়গাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? অপশন আছে হচ্ছে নিম্ন স্বরধ্বনি, একটা আছে হচ্ছে জিভ স্বরধ্বনি, একটা আছে অগ্র স্বরধ্বনি, আর একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। এই জায়গাটা আমরা খুব মজা করে শিখবো, চলেন। ওকে, পেইড ব্যাচের অ্যাডমিশন কবে থেকে? ক্লাস শুরু কবে থেকে? অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। আপনারা ক্লাস শেষে জাস্ট ক্যারিয়ার কি আমাদের যে ফেসবুক পেজটা আছে যেখান থেকে লাইভ হচ্ছে, এই ক্যারিয়ার কিতে মেসেজ দিলে অ্যাডমিন আপনাকে ভর্তি প্রসেস বলে দেবে। ওকে, চলেন আমরা একটু দেখে নেই যে সম্মুখ স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনির ব্যাপারগুলো একটু দেখে নেই। আমরা যে একটা, যদি আমি এইভাবে করে একটা মানুষ আর্ট করি, দেখেন তো মানুষ আর্ট করি, তাহলে এইটা হচ্ছে মুখ, তাই না? এটা হচ্ছে মুখ। এই মুখের এটা হচ্ছে উপরের ঠোঁট, এটা হচ্ছে নিচের ঠোঁট, তার মানে এটা সম্মুখ, এটা হচ্ছে পশ্চাৎ। এখন এই ভিটাকেই যদি আমি এইভাবে করে সুন্দর করে আর্ট করি, বড় করে আর্ট করি আপনাদের বোঝার সুবিধার্থে, তখন আপনারা আরো ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন ব্যাপারটা। এই ভিটাকে আর্ট করার পরে আমরা এটাকে 4টা ভাগে ভাগ করব। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3টা দাগ দিলাম, 4টা ভাগ হয়ে গেল। হ্যাঁ, এই জায়গার মধ্যে যে ধ্বনিটা উচ্চারিত হয় একদম গলা থেকে আ, এই যে আ, এই আটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি। এবং আয়ের উচ্চারণ কেমন? আয়ের উচ্চারণ বিবৃত। আ, আ বলতে গেলে আ, আ লাগে। আ বলতে গেলে কি হয়? বিবৃত হয়ে যায় মুখটা, তাই না? এই আকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি। এই আ হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি, কেন্দ্রীয় ধ্বনি। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখান থেকে প্রায় সময় প্রশ্ন আসে। হ্যাঁ, আ হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি। আ কি? আ হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি, অথবা এটাকে নিম্ন ধ্বনিও বলা হয়। একে নিম্ন ধ্বনিও বলা হয়। আ হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি এবং এটাকে নিম্ন ধ্বনিও বলা হয়। এরপরে এখান থেকে আচ্ছা একটু ঠোঁটের ব্যাপারটা ক্লিয়ার করে নেই। এটা হচ্ছে সামনের দিকে, যেহেতু এটা হচ্ছে সম্মুখ ওষ্ঠাধর। এই যে এটা উপরেরটা সম্মুখ ওষ্ঠাধর, সম্মুখ ওষ্ঠাধর, ওষ্ঠাধর, এটা হচ্ছে সম্মুখ ওষ্ঠাধর। ওকে, আর এটা পরের নিচের ঠোঁটটা, এটা হচ্ছে পশ্চাৎ ওষ্ঠাধর, পশ্চাৎ। ওকে, এক জিনিস বারবার বললে সময় দিলে পরে ক্লাস সময় কম পায়। এগুলো তো বারবার বলছি না ভাইয়া, এটা তো দরকারি জিনিস আমি বলছি। ওকে, কি ছিল আমাদের? পশ্চাৎ ওষ্ঠাধর, পশ্চাৎ ওষ্ঠাধর, ওষ্ঠাধর, পশ্চাৎ ওষ্ঠাধর। ওকে, সম্মুখ ওষ্ঠাধর, পশ্চাৎ ওষ্ঠাধর। এই যে এগুলার উচ্চারণ যেগুলো আছে, এই উচ্চারণগুলো হয় চ্যাপ্টা। ওকে, এই উচ্চারণগুলো হয় চ্যাপ্টা, এই বর্ণের উচ্চারণগুলো হয় চ্যাপ্টা, অর্থাৎ মুখটা এরকম হয়, মুখটা হি এরকম হয়। ওয়ালাইকুম আসসালাম। আমার ক্লাস আছে, যাবেন না? ঠিক আছে, কেউ যাবেন না আজকে। প্রথমে বাংলা, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথ ক্লাস হবে। জুয়েল স্যার চলে এসছে এবং আমাদের কিন্তু ম্যাথ ক্লাস হবে। পশ্চাৎ ওষ্ঠাধরের যে ইয়েগুলো আছে এগুলোর উচ্চারণ হয় গোলাকৃতির, এগুলোর উচ্চারণ হয় গোলাকৃতির, গোলাকৃতি। মুখটা আমাদের গোল হয়ে যায়, এই যে ও, ও উচ্চারণের সময় ও গোল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এটাকে বলা হয় জিভের উচ্চতা অনুযায়ী, জিভের উচ্চতা অনুযায়ী, এই জিনিসটাকে বলা হয় জিভের উচ্চতা অনুযায়ী, জিভের উচ্চতা অনুযায়ী, উচ্চতা অনুযায়ী, জিভের উচ্চতা অনুযায়ী
এদেরকে 4 ভাগে ভাগ করা যায়, বর্ণগুলোকে 4 ভাগে, স্বরবর্ণগুলোকে 4 ভাগে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে নিম্ন, একটা হচ্ছে নিম্ন মধ্য, একটা উচ্চ মধ্য এবং আরেকটা উচ্চ। তাহলে এটা যদি নিম্ন হয় এটা হচ্ছে নিম্ন মধ্য, নিম্ন মধ্য, এটা হচ্ছে নিম্ন, এটা হচ্ছে নিম্ন মধ্য। কলমটাকে একটু চিকন করে নেই। নিম্ন, এটা হচ্ছে নিম্ন মধ্য, এটা হচ্ছে উচ্চ মধ্য, উচ্চ মধ্য, উচ্চ মধ্য স্বরধ্বনি এবং এগুলো হচ্ছে উচ্চ স্বরধ্বনি। এখন কোথায় কে আছে এটা আমাদের একটু জানতে হবে। ওকে, এখানে এইটা আমাদের একটু জানতে হবে কোথায় কে আছে। সবার নিচে নিম্নতে আছে আ বা আটাকে আমরা বলি কেন্দ্রীয় ধ্বনি। বাকিগুলা কে কে আছে? নিম্ন মধ্যের মধ্যে আছে হচ্ছে, আপনি জানেন না ওই যে 7টা স্বরধ্বনি না, মৌলিক স্বরধ্বনি। এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে এ। তারপরে উপরে কি আছে? তারপরে আছে এ, আর এখানে আছে রস্বই। তার মানে যদি প্রশ্ন আসে যে এ কি ধরনের স্বরধ্বনি? নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি। তারপরে হচ্ছে এ কি ধরনের স্বরধ্বনি? এটা হচ্ছে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। তারপরে ই কোন ধরনের স্বরধ্বনি? উচ্চ সম্মুখ স্বরধ্বনি। এবং এদের উচ্চারণ কেমন? চ্যাপ্টা, ই, এ, এ, হে 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 হে, এরকম মানে মুখটা হি হয়ে থাকে না? তার মানে এই জন্য এগুলোর উচ্চারণ হচ্ছে চ্যাপ্টা। সেম ওয়েতে আমাদের নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি, উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি এবং উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি রয়েছে, এবং যাদের ইয়া হচ্ছে গোলাকৃতি। কি কি আছে? আছে হচ্ছে অ, অটা হচ্ছে নিম্ন মধ্য পশ্চাৎ, এরপর আছে ও, ওটা হচ্ছে উচ্চ মধ্য পশ্চাৎ, এবং উচ্চ পশ্চাৎ হচ্ছে রস্যৌ, রস্যৌ, এগুলো হচ্ছে উচ্চ পশ্চাৎ। তাহলে এখন থেকে যদি প্রশ্ন আসে জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে নিম্ন বা কেন্দ্রীয় ধ্বনি, একটা নিম্ন মধ্য, একটা উচ্চ মধ্য, আর একটা উচ্চ। এই সাইডে ঠোঁটটাকে আমরা বলবো হচ্ছে সম্মুখ ওষ্ঠাধার, এই দুগুলোকে বলা হবে হচ্ছে পশ্চাৎ ওষ্ঠাধার। সম্মুখ ওষ্ঠাধারের যে উচ্চারণগুলো হয় সেগুলো হয় চ্যাপ্টা, পশ্চাৎ ওষ্ঠাধারের যে মানে উচ্চারণগুলো হয় সেগুলো হয় গোলাকৃতির। এখন আমরা বর্ণতে আসবো যে কোনটা কি বর্ণ। আমাদেরকে যদি বলা হয় যে নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটি, তাহলে হবে উত্তর এ। যদি আসে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটি? এ। যদি আসে উচ্চ সম্মুখ স্বরধ্বনি কোনটি? ই। যদি আসে হচ্ছে নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? অ। যদি উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি ও। যদি উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি আসে তাহলে হবে হচ্ছে রস্যৌ, রস্যৌ, এবং সবগুলো উচ্চারণের সময় মুখ গোলাকৃতির থাকে। এইটুক জায়গা যদি ক্লিয়ারলি বুঝে থাকেন, আজকের পর থেকে আর কোনো সমস্যা হোপফুলি হবে না। সবাই লিখবেন ক্লিয়ার। লিখেছেন মাশাআল্লাহ, অসাধারণ লাইভ ক্লাস, থ্যাংক ইউ নুপুর আপু, অসাধারণ। কালকে একজন ভাইয়া বা আপু হচ্ছে এটা রিকোয়েস্ট করেছিল, ভাইয়া এই সম্মুখ এবং পশ্চাৎ স্বরধ্বনিগুলো নিয়ে একটা ভিডিও দেন। আমি আজকেই এই প্রশ্নটা পেয়ে গিয়েছি এবং এই প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিলাম। আজকের পর থেকে মানে আপনার হয়তো বা আজকে প্রশ্নটা সংজ্ঞা থেকে আসছে, আগামীকালকে আপনাকে এই যে কোনো একটা এক্সাম্পল দিয়ে কিন্তু মানে চাইতে পারে যে রস্যৌ কোন ধরনের স্বরধ্বনি, অথবা চাইতে পারে যে নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি। এখান থেকে দেখেন আমি কতগুলো ইনফরমেশন এখান থেকে আপনাদেরকে একসাথে দেওয়ার চেষ্টা করেছি। আপনি এই একটা প্রশ্ন থেকেই দেখা যাবে যে মানে 20 ধরনের প্রশ্ন যদি আসে আপনি অ্যান্সার করতে পারবেন হোপফুলি। আমাকে এইটা বলেন যে এতটুকু জায়গায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। 650 ভাই বোন আমাদের লাইভ দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আরেকটু আমাদেরকে স্প্রেড করে দেন, কারণ ক্যারিয়ার কি একটা অথেন্টিক মানে প্ল্যাটফর্ম যেখানে মানে আপনি সবসময় একই টিচারকে পাবেন, এরকম না আমরা গেস্ট টিচার নিয়ে আসলাম তারপর চলে আসলো। বাংলা এবং জিকের জন্য আপনারা দীপ্ত ভাইয়াকে পাবেন, ম্যাথের জন্য ম্যাথের ম্যাজিশিয়ান জুয়েল স্যারকে পাবেন, ইংলিশের জন্য ইংলিশের বস মারুফুল স্যারকে পাবেন, সব সময় আমাদেরকে পাবেন। সো আমার মানে কথা হচ্ছে যে আপনারা যেহেতু আপনাদের মূল্যবান সময় ব্যয় করবেন, অবশ্যই অবশ্যই একটা অথেন্টিক প্ল্যাটফর্মে ব্যয় করবেন, কারণ চাকরি প্রিপারেশনের জন্য সময়টা খুবই লিমিটেড। আপনি চাইলেও সময়টাকে আর ব্যাক করতে পারবেন না। আপনি অন্য একটা জায়গায় 2 মাস নষ্ট করলেন, ওই 2 মাসই আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। পশ্চাৎ মানে কি? পিছনের দিকে, নিচের দিকের। ওকে, এরপর হচ্ছে স্যার আজকে 7টায় হবে? হ্যাঁ, আজ থেকে ক্লাস 7টায় হবে। অনেক সুন্দর, থ্যাংক ইউ। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অসাধারণ বোঝানোর ধরন, থ্যাংক ইউ সো মাচ নীলা আপু। ভর্তি ছাড়া বইগুলো কেনা যাবে না? আমাদের বইগুলো খুব লিমিটেড, আমরা খুবই লিমিটেড এডিশন এগুলো প্রেস থেকে ইয়ে করেছি, এই জন্য যারা ভর্তি হবে শুধু তাদেরকেই আমরা বইগুলো দিতে পারবো। অসাধারণ, থ্যাংক ইউ। ফ্রিতে এত ডেডিকেশন দিয়ে পড়ানো যায়, স্যারদের না দেখলে বুঝতাম না, অসংখ্য ধন্যবাদ। ইশরাত আপু, আপনার এই কমপ্লিমেন্টটা আমাদের জন্য যে কি পরিমাণ ইন্সপিরেশন আমি বলে বোঝাতে পারবো না। আমরা যে কোনো জায়গা থেকে যদি সেবা পাই তাদেরকে একটু জাস্ট মানে দেওয়ার চেষ্টা করব, মানে এনকারেজ করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখবেন যে আপনি সেবার পরিমাণ আরো অনেক বেশি পাবেন। অনেক সুন্দর, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার, থ্যাঙ্কস ভাইয়া। মুগ্ধ আপনার ক্লাস করে, থ্যাংক ইউ। অনেক সুন্দর বুঝেছি, এগুলো যত পড়তাম ভুলে যেতাম, এখন আর ভুলবো না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পশ্চাৎ এবং
সম্মুখ স্বরধ্বনির ব্যাপারটা মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা এখানে দেখি, এটা জাস্ট সংজ্ঞা ছিল। হ্যাঁ, এই যে সংজ্ঞা ছিল হচ্ছে জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলা হয়, সামনের অংশ ব্যবহার করে এগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি, এগুলোকে বলা হবে হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। শেষ। এবার আমরা যাই পরের স্লাইডে। পরের স্লাইডটা কি আছে, এখানে বলছে তালব্য বর্ণ কোনগুলো। দেখেন আবার এই যে প্রশ্ন চলে আসছে এবং ব্যাখ্যা থেকে চলে আসছে, আর ব্যাখ্যা করলাম না, একবার জাস্ট একটু দেখাই দিই আপনাদেরকে। তালব্য বর্ণ যে দেখতে চাইছিলেন আপনারা, এই যে তালু থেকে উচ্চারণ হয় যেগুলো, সেগুলোই হচ্ছে তালব্য বর্ণ। এই যে 2 নাম্বার সারিতে যেগুলো আছে সেগুলো তালব্য বর্ণ, অর্থাৎ এখানে হচ্ছে চ, ছ, জ, ঝ, ঞ, এগুলো হচ্ছে তালব্য বর্ণ। চলেন দেখি এখানে খুঁজে বের করি চ, ছ, জ, ঝ, ঞ কোথায় আছে। ও আচ্ছা, এখানে স্বরবর্ণ থেকে দিয়েছে। ওকে 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 ফাইন, আমরা একটু দেখে নেই তাহলে তালব্য বর্ণগুলো। হ্যাঁ হ্যাঁ, কমেন্টগুলো দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া মানে স্বরধ্বনি যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে হচ্ছে এখান থেকে ডিটেক্ট করব। আপনি একটা মনোযোগ দিয়ে একটা জিনিস দেখলে এখান থেকে একটা ট্রিক্স পেয়ে যাবেন। তালব্য বর্ণের দেখেন যে কোনো একটা বর্ণ এখানে দেয়া আছে, ইও দেয়া আছে, তাই না? এগুলোর আলাদাভাবে মুখস্থও করা যায়, তবে আমরা ট্রিক্স দিয়ে মনে রাখবো। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ইও কোথায় আছে, এই যে ইও, দেখেন ইও দেয়া আছে এখানে, যে কোনো একটা দেয়াই থাকবে, বুঝছেন? এটা শর্টকাট, এটা ইও দেয়া আছে, তার মানে এইটার বাদে অন্য কোথাও তালব্য বর্ণ নাই, যেহেতু তার মানে এটাই হচ্ছে তালব্য বর্ণ। অথবা স্বরবর্ণের ক্ষেত্রে কয়েকটা তালব্য বর্ণ মুখস্থ করে আমরা ফেলতে পারি। ওকে, সাজো, স্বর, এগুলো আমি শিখিয়েছিলাম আমাদের পেইড ব্যাচের মধ্যে। এখন এত দীর্ঘায়িত আলোচনা করা সম্ভব নয় জন্য জাস্ট আমি শর্টকাট দিয়ে দেখিয়ে দিলাম। যেহেতু ইও তালব্য বর্ণ আছে, বাকিগুলোকে তালব্য বর্ণের কাতারে আমরা ফেলে দিলাম। যদি একাধিক থাকতো তখন কিভাবে নির্ণয় করতাম, একটা অনেক বড় ছক আট করা লাগবে, এই জন্য এখন আর আমি এটা দেখাচ্ছি না, তবে এগুলো নিয়ে আমরা পেইড ব্যাচে অবশ্যই আলোচনা করি। ওকে, এরপরে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? এই যে মজার একটা প্রশ্ন, আমরা গতদিন শিখেছিলাম যে মৌলিক স্বরধ্বনি 60টি, মৌলিক স্বরধ্বনি 60টি, আর যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি বলতে কি বোঝায়? যৌগিক স্বর বলতে বোঝায় যে একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনিটা গঠিত হয়। একাধিক মৌলিক স্বরধ্বনি নিয়ে যে স্বরধ্বনি গঠিত হয় তাকে যৌগিক স্বরধ্বনি। আমি বলেছিলাম আমরা বলেছিলাম হচ্ছে যেমন ভাই, ভাইয়ে কি আসছে? রস্বই, ভাই। এই যে আকার আর রস্বই মিলে কি আসছে? সরেয়া প্লাস রস্বই, সরেয়া প্লাস রস্বই আই। আই হচ্ছে একটা যৌগিক স্বরধ্বনি। এরকম 25টা যৌগিক স্বরধ্বনি আছে, বাট প্রত্যেকটা যৌগিক স্বরধ্বনি লেখার জন্য 2টা করে আমাদের বর্ণ ব্যবহার করতে হয়, 2টা করে বর্ণ ব্যবহার করতে হয়। কিন্তু 2টা মাত্র স্বরবর্ণ আছে বা স্বরধ্বনি আছে যেগুলো মানে একটা বর্ণ দ্বারাই 2টা ধ্বনিকে রিপ্রেজেন্ট করা যায়। এগুলো হচ্ছে ঔ এবং ওই। দেখেন ও লিখতে গেলে ও প্লাস রস্বও লিখতে হয়, তাই না? তারপর ওই লিখতে গেলে ও প্লাস রস্বই লিখতে হয়। তার মানে 2টা, এই যে 2টা করে বর্ণকে রিপ্রেজেন্ট করতেছে এরকম ধ্বনি আছে 2টা, একটা হচ্ছে ও, একটা হচ্ছে ওই, যাদেরকে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বলা হয়। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, তার মানে যে 25টা যৌগিক স্বরধ্বনি রয়েছে এই 25টার মধ্যে শুধুমাত্র 2টার বর্ণ আছে, আর বাকিগুলোর বর্ণ নাই, বাকিগুলো উচ্চারণের সময় হয় এবং একাধিক বর্ণ যুক্ত করে সেগুলোকে লিখতে হয়। যেমন ভাই লিখলাম, আ প্লাস রস্বই, 2টা বর্ণ যুক্ত করে লিখলাম। কিন্তু আমি যদি বলি ও, বলার সময় ও একটা বর্ণ দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, কিন্তু শব্দ এখানে কয়টা আছে, বর্ণ কয়টা আছে? 2টা আছে, ও প্লাস রস্বই। আবার আমি যদি বলি ওই, এখানে একটা মাত্র বর্ণ দ্বারা রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, কিন্তু কি করা যাচ্ছে, এখানে বর্ণ কিন্তু আলটিমেটলি 2টা আছে, ও প্লাস রস্বই আছে। তার মানে যদি আমাদের প্রশ্ন আসে যৌগিক স্বরধ্বনি কয়টা, উত্তর হবে যৌগিক স্বরধ্বনি 25টা। এই 25টা যৌগিক স্বরধ্বনি অবশ্যই 2টা একাধিক, ভাই আর অল্প একটু, শেষ, আর 2টা প্রশ্ন, একাধিক যুক্ত করে লিখতে হয়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এমন 2টা বর্ণ আছে যেগুলোকে লেখার জন্য ওই বর্ণই যথেষ্ট, অন্য কোনো বর্ণের সাহায্য প্রয়োজন হয় না। একটা হচ্ছে ও, একটা হচ্ছে ওই, এদেরকে বলা হয় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। তাহলে ক্লিয়ার? আজকের পর থেকে যদি প্রশ্ন আসে যে যৌগিক স্বরধ্বনি কয়টা, উত্তর করব, মৌলিক স্বরধ্বনি কয়টা, উত্তর করব হচ্ছে আমরা 60টা। যদি আসে হচ্ছে যৌগিক স্বরধ্বনি কয়টা, উত্তর করব হচ্ছে কয়টা, 25টা। যদি আসে যৌগিক স্বরবর্ণ কয়টা, তখন উত্তর হবে 6টা, 7টা হবে না, কারণ এটা বাদ, গতদিন আমি আলোচনা করেছিলাম এ বাদ। আর যদি আসে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টা, অর্থাৎ মানে কয়টা ডিরেক্ট বর্ণ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে 2টা, ওই এবং ও। তাহলে এখানে আছে হচ্ছে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন, অবশ্যই ওই এবং ও এর মধ্যে যেটা আছে সেইটা, এইটা। কনসেপ্টটা ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, চলেন কনসেপ্ট ক্লিয়ার হলে তাড়াতাড়ি একটু লিখে দেন ক্লিয়ার। আমাদের আর 2টা মাত্র স্লাইড আছে, তাহলে বাংলা শেষ, তারপর ইংলিশ শুরু হয়ে যাবে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন সংখ্যা কত? 1000 বার আমি দেখিয়ে দিয়েছি, আর কিছু দেখালাম না। মাত্রাহীনের সংখ্যা আমরা জানি হচ্ছে 10টা, শেষ। এরপরে কোন দুটি মহাপ্রাণ ধ্বনি, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, এই 4টা নির্ণয়ের এখন একটা ম্যাজিক্যাল টেকনিক শিখাবো। চোখটা বন্ধ করেন, না চোখ বন্ধ করলে আমাকে দেখতে পারবেন না, চোখটা খোলা রেখে একটা দীর্ঘ শ্বাস নিয়ে আমার দিকে তাকান।
একদম সেকেন্ডের মধ্যে আপনারা ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ ডিটেক্ট করতে পারবেন আজকের পর থেকে। কিভাবে? এই যে ক খ গ ঘ এই চারটা 1 2 3 4 এই 20টা বর্ণ বর্গের মধ্যে যে 20টা বর্ণ আছে চুটকির মধ্যে আমরা ঘোষ অঘোষ অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ বের করতে পারবো। কিভাবে? জাস্ট এরকম একটা বর্গ আঁকবো। আমি বলি, আমি যখন বাইক চালানো আপনাকে শেখাবো, আমি হয়তো আপনাকে বলবো বা চাবি দিতে হবে, সুইচ দিতে হবে, ক্লাচ ধরতে হবে, গিয়ার দিতে হবে, আস্তে আস্তে ক্লাচ থাকতে হবে, তারপর বাইক আগাবে। আপনি যখন শিখে যাবেন কিচ্ছু বলতে হবে না, চট করে আপনি বাইকটা স্টার্ট দিয়ে চলে যেতে পারবেন। ওকে, সো আপনি সেম ব্যাপারটা, এইটা আমার হয়তো আপনাকে শেখাতে একটু সময় লাগবে। আপনি যখন শিখে যাবেন মানে আপনি ব্রেনের মধ্যে এটা করে ফেলতে পারবেন, কল্পনার মধ্যে করে ফেলতে পারবেন, কিচ্ছু আট করতে হবে না। কি করব? জাস্ট এই কর্নারগুলো 1 2 3 4 এই চারটা নাম্বার দেবো আমরা। উপরের দিকে অঘোষ, নিচের দিকে ঘোষ, বাম দিকে অল্পপ্রাণ, ডান দিকে মহাপ্রাণ। খেলা শেষ। এইখানেই আমাদের খেলা শেষ। কি খেলা শেষ? আপনাকে আমি বললাম যে আপনি আমাকে বললেন যে ভাইয়া খ কি ধরনের বর্ণ, এটা কি অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ, এটা কি ঘোষ নাকি অঘোষ? আপনি সিম্পলি আপনি জানেন যে বর্গের ধ্বনিগুলো ক খ, 2 নম্বরে খ আছে, খ এখানে লিখে ফেলেন। খ এখানে লিখলে কি হবে দেখেন তো, খ হচ্ছে এই পাশে, খ এর উপরে আছে অঘোষ, এই পাশে আছে মহাপ্রাণ, তার মানে খ হচ্ছে অঘোষ এবং মহাপ্রাণ। খ বাদ আমি আপনাকে বললাম যে বলেন তো ভাইয়া দ কি ধরনের বর্ণ বা ধ্বনি, এটা অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ, ঘোষ নাকি অঘোষ? ত থ দ, 3 নম্বরে দ, এই যে দ লিখে ফেললেন। এখন দেখেন দ এর পাশে আছে অল্পপ্রাণ, এর পাশে আছে ঘোষ, তার মানে দ হচ্ছে অল্পপ্রাণ এবং ঘোষ ধ্বনি। এটা বাদ আপনাকে আমি বললাম যে ভাইয়া ভ কিরকম, প ফ ব ভ, 4 নম্বরে ভ পড়ে, তাহলে ভ এইদিকে মহাপ্রাণ আছে, এদিকে আছে অঘোষ, সরি ঘোষ, তার মানে ঘ হচ্ছে একদিকে ঘোষ এবং মহাপ্রাণ। মানে আপনি যদি শুধু এটা করেন, একবার যদি শিখে যান, এর পরবর্তীতে আপনি মনে মনেই করে ফেলতে পারবেন। আপনার শুধু মনে রাখতে হবে উপরে অঘোষ, নিচে ঘোষ, বামে অল্পপ্রাণ, ডানে মহাপ্রাণ। আপনাকে বললাম ক কি ধরনের, আপনি ক চিন্তা করলেন 1 নম্বরে, উপরে আছে হচ্ছে অঘোষ, বামে আছে অল্পপ্রাণ, তার মানে ক হচ্ছে অঘোষ অল্পপ্রাণ। শেষ। একদম ম্যাজিকের মতো এটা আপনি ডিটেক্ট করতে পারবেন, একদম ম্যাজিকের মতো। চলেন তাহলে দেখি এখন আমাদেরকে কি দিছে। আমাদেরকে দিছে হচ্ছে কোন দুটি মহাপ্রাণ, কোন দুটি মহাপ্রাণ, কোন দুটি মহাপ্রাণ দিছে আমাদেরকে। এই যে কোন দুটি মহাপ্রাণ, কোন দুটি মহাপ্রাণ, এই পাশে অল্পপ্রাণ, এ পাশে হচ্ছে মহাপ্রাণ, মহাপ্রাণ। ওকে, এটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমি দেখি হচ্ছে কোন কোন দুটি মহাপ্রাণ, একটু চেষ্টা করি দেখতে। ক খ, ক খ, ক খ, এই যে খ আছে কিন্তু কত অল্পপ্রাণ, কত অল্পপ্রাণ, তার মানে ক খ নয়, খ আর ছ, এই যে ক খ এখানে লিখলাম খ, খ অবশ্যই মহাপ্রাণ। তারপর হচ্ছে চ ছ, চ ছ, এই যে চ ছ জ ঝ, 4 নম্বরে হচ্ছে ঝ, তার মানে এই যে 2 আর 4 এই দুইটাই হচ্ছে মহাপ্রাণে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। খ এবং ঝ হচ্ছে মহাপ্রাণ। বলেন এর চেয়ে ইন্টারেস্টিংলি কিছু শেখার আছে? বর্গের তৃতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। হ্যাঁ, ওই যে 1 3 হচ্ছে অল্পপ্রাণ, 2 4 মহাপ্রাণ, 1 2 ঘোষ, তারপর হচ্ছে 3 4 অঘোষ, এবং 1 2 অঘোষ 3 4 ঘোষ। এইভাবে মনে রাখলে এই 1 2 গুলো কনফিউশন হয়ে যায়। আপনি এই বর্গটা মনে রাখবেন, আপনি যাবতীয় কিছু আপনি শুধু বর্গে অ্যাপ্লাই করবেন, খেলা শেষ। বর্গে অ্যাপ্লাই করবেন, খেলা শেষ। ওকে, তার মানে এই হচ্ছে আমাদের বর্গের থ্রুতে খুব চমৎকারভাবে আমরা শিখে নিতে পারি। এরপরে আসছে কোনটি মূলধ্বনি নয়। ওই যে বলেছিলাম এই যে এই দুইটা হচ্ছে যৌগিক স্বর, তার মানে ওই এবং ও, এই দুইটা মূলধ্বনি নয়, তার মানে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর হচ্ছে বাংলা বর্ণমালায় কটি ব আছে। এটা একটা চমৎকার প্রশ্ন। বাংলা বর্ণমালায় মানে জেনারেলি 2টা ব আছে, একটা হচ্ছে পূর্ণ ব যেটা প ফ ব বর্গীয় বনি, আর একটা হচ্ছে এই যে আমরা এইভাবে এখানে স্বাধীন, ছয় ব একা ধয় দিকে কেড়ে দিই দন্ত না, স্বাধীন। এটা হচ্ছে অর্ধ ব বা হচ্ছে যেটাকে বলা হয় আমরা হচ্ছে এই যে বলে না ব্যঞ্জন যখন পড়ি আমরা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ অনুবর্ণ বলা হয়, বর্ণ সংক্ষেপ বলা হয়, এটাকে বলা হয় বর্ণ সংক্ষেপ। কিন্তু বাংলা বর্ণমালায় আসলে পূর্ণ ব আছে একটাই। পূর্ণ ব আছে কয়টাই? একটাই। তার মানে এখানের উত্তর হবে হচ্ছে অবশ্যই এবং অবশ্যই একটি। যদি বলতো যে বাংলা বর্ণমালায় হচ্ছে সংক্ষিপ্ত রূপ সহ ব কয়টি আছে, তখন হচ্ছে আমরা 2টি দেখাতাম, একটা হচ্ছে পূর্ণ ব, একটা হচ্ছে অর্ধ ব। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ধ্বনি ও বর্ণ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সম্পর্কিত যাবতীয় আলোচনা। আমার মনে হয় আপনারা হচ্ছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন আমাদের মারুফুল স্যার আসবে ইংলিশ ক্লাস নেওয়ার জন্য। আমাদের ধ্বনি ও বর্ণ শেষ, আগামী দিন হয়তো অন্য ক্লাস আমরা শুরু করব। তার আগে একটু সবাই আমাকে জানিয়ে দিন যে আমি যতটুকু অংশ বাংলা নিলাম এটা আপনাদের কেমন লাগলো। আমার বাংলা অংশটুকু আপনাদের কেমন লাগলো একটু কষ্ট করে আমাকে প্লিজ জানিয়ে দিন, খুব দ্রুত, কারণ আমার সময় কম। এক্ষুনি আমার প্ল্যাটফর্ম ছেড়ে দিতে হবে, ভাইয়া এসেই আমাকে তাড়িয়ে দেবে। সো আপনি একটু তাড়াতাড়ি বলেন, আপনারা একটু দ্রুত কমেন্ট করে বলেন যে কতটুকু বুঝতে পারলেন, বাংলা অংশটা কতটুকু বুঝতে পারলেন। দ্রুত দ্রুত সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান। প্রায় 700 ভাই বোন আমাদেরকে দেখছেন। আরেকবার একটু আমার অংশটা যদি সবাই ভালোভাবে বুঝে থাকেন, তাহলে এই যে এখানে যে লাভ চিহ্নটা আছে টুকটুক করে একটু লাভ দিয়ে দেন আমাদেরকে,
কারণ ক্লাসের পরে আমরা যখন দেখি যে আমাদের একটা ক্লাসে 500 600 700 লাভ হয়ে গিয়েছে, তখন আমাদের খুব ভালো লাগে এটা দেখতে। ওকে ওকে, অসাম ক্লাস ভাই, আমার একটু প্রশংসাগুলো পড়ি অল্প একটু। ফরেন অসাম ক্লাস, তারপর হচ্ছে আকলাস ভাই লিখেছে আলহামদুলিল্লাহ, রিপা আপু অসাধারণ ক্লাস, মার্কাতুল ভাইয়া লিখেছেন অসাধারণ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন মারুফুল স্যার ইংলিশ ক্লাস নেবেন। আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আচ্ছা, আমি এই যে দীপ্ত স্যার যখন ক্লাস নিচ্ছিলেন তখন আমরা কিছু কমেন্ট আমি দেখলাম, সেগুলো দীপ্ত স্যার তো আসলে ক্লাস নেওয়ার সময় অত দেখতে পারেন নাই। সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন ক্লাস কখন শুরু হবে। আচ্ছা, এখন থেকে আমাদের প্রতিদিন ক্লাস শুরু হয় হচ্ছে, মানে অনেকে জানতে চাচ্ছেন ক্লাস কখন শুরু হয়েছে, মানে পরে জয়েন করার কারণে। তো ক্লাস আমাদের এখন থেকে শুরু হবে প্রতিদিন 7টায়। আচ্ছা, 7টা আমাদের মানে এখানে আমরা 3 জন টিচার ক্লাস নিব, তাহলে আধা ঘন্টা করেও যদি হয় তাহলে কত, 1.5 ঘন্টা। তো 7টা থেকে 8:30 এই 1.5 ঘন্টা সময় আপনারা ফ্রি রাখবেন। আর হচ্ছে ক্লাসগুলো মানে সব যদি মনে করেন যে আপনারা পেতে চান যে আমি ক্লাসগুলো সিরিয়ালি সব পেতে চাই, তাহলে অবশ্যই প্রতিদিনের ক্লাসগুলো আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন। আচ্ছা, ওকে। এখন আমরা ইংরেজি ক্লাসে আমরা গতদিন যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে গতকালকে আর কি। আমরা আলোচনা করলাম হচ্ছে সম্ভবত ভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব, এই 3টা আলোচনা করছি। আজকে আমরা যেটা আলোচনা করব হচ্ছে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। আচ্ছা, আপনারা যারা আমাদের এই প্ল্যাটফর্মে পরে জয়েন করছেন, আচ্ছা আপনারা যারা পরে জয়েন করছেন তাদেরকে বলি যে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে বিগত বছরগুলোর যে প্রাইমারি কোশ্চেনগুলো যে পরীক্ষায় আসছে সেগুলোর আমরা একদম মনে করেন ব্যাখ্যামূলক মানে আলোচনা করতেছি। তাহলে কি হবে যে ব্যাখ্যামূলক আলোচনা করলে যে প্রশ্নগুলো আমরা সলভ করে দিব সেগুলো তো হবেই, পাশাপাশি ওই ধরনের মানে ওই ক্যাটাগরির যত প্রশ্ন হয়তো আসবে সেগুলো আমরা সলভ করতে পারবো। তো এটা মানে এটা তো আমরা সবাই জানি যে প্রাইমারি বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করলে ঠিক ওই সেম ওয়েতে আমরা অনেক প্রশ্ন কিন্তু সামনের যে পরীক্ষাটা হবে সেখানেও কিন্তু আমরা পাবো, কারণ হচ্ছে প্রাইমারিতে কোশ্চেন ভালোই রিপিট করা হয়। আচ্ছা, আবার আলোচনা করতে করতে যেগুলো আবার নতুন ইম্পর্টেন্ট মনে হবে, যেগুলো কোশ্চেনও আসতে পারে, আমরা যেহেতু একটা মানে আমরা একটা কি করলাম, একটা টার্গেট নিছি যে আমরা 2 মাস আপনাদেরকে এভাবে প্রতিদিন ক্লাস নিব, মানে ফ্রি ক্লাসগুলো নিব। তা আমরা অবশ্যই শেষের দিকে যাই কিন্তু আপনাদের সাজেশন দিব কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখানে মিথিমণি লিখেছেন অ্যাডজেক্টিভ পর্যন্ত হয়েছে। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ পর্যন্ত হয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ না ভার্ব পর্যন্ত হয়েছে। গত ক্লাসে ভার্বও নেওয়া হয়েছে, এই যে আজকে হবে অ্যাডভার্ব, প্রিপোজিশন আর কি কনজাংশন। তাহলে আমি প্রথমে একটু বেসিকটা আলোচনা করি। প্রথমে অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। আচ্ছা, অ্যাডভার্ব হচ্ছে বাংলায় বলা হয়, অ্যাডভার্বকে বলা হয় ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, এটার আরেকটা নাম আছে, অথবা ভাব বিশেষণ। ভাব বিশেষণ। আচ্ছা, অ্যাডভার্ব খুব সহজে আমরা করতে পারবো। আচ্ছা, এখানে অনেকেই আমাকে হয়তো সালাম দিচ্ছেন, অনেক কথা বলতেছেন, কিন্তু আমি একটু মানে আমাদের সময় কম, তো আমি সব কমেন্ট দেখতে পারতেছি না বা সব কমিউনিকেট করতে পারতেছি না। তো ইনশাল্লাহ আমরা এগুলো কমেন্ট আবার ক্লাস শেষে আমরা কিন্তু আবার দেখি, মানে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদের ভালো লাগে। তো যারা কমেন্ট করতেছেন কিন্তু আমি রিপ্লাই করতে পারতেছি না, কিছু মনে করিয়েন না, কারণ ক্লাসটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। তো অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ। তো একটা পরীক্ষা এভাবে প্রশ্ন আসছিল যে অ্যাডভার্বের বাংলা কি, মানে অ্যাডভার্ব শব্দের অর্থ কি। তখন আমরা উত্তর, যদি অপশনে ক্রিয়া বিশেষণ থাকে তাহলে ক্রিয়া বিশেষণ দিব, আর যদি থাকে হচ্ছে ভাব বিশেষণ তাহলে আমরা ভাব বিশেষণ দিব। ওকে, আচ্ছা, অ্যাডভার্বের জন্য এই 4টা শব্দ খুব গুরুত্বপূর্ণ: হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। আচ্ছা, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই 4টা WH দিয়ে প্রশ্ন করে উত্তরে যে শব্দগুলো পাওয়া যায় তাদের নাম হচ্ছে অ্যাডভার্ব। হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই 4টা দিয়ে প্রশ্ন করে যে
মানে উত্তরে যে শব্দগুলো পাওয়া যায় তার নাম অ্যাডভার্ব। আচ্ছা, এবার আসি আমাদের যে অ্যাডভার্ব মেইনলি মানে কোন শব্দগুলোর সাথে ডিল করে। তো খেয়াল করেন, নাউন এবং প্রোনাউন, এই নাউন প্রোনাউনকে নিয়ে যে অতিরিক্ত তথ্য দেয় তাকে বলে অ্যাডজেক্টিভ। এটা আমরা সবাই জানি, এগুলো আগের ক্লাসে আমরা বলছি। নাউন প্রোনাউনকে নিয়ে যে অতিরিক্ত তথ্য দেয় তার নাম অ্যাডজেক্টিভ। এখন যদি আমি মানে বিশদভাবে বলি আর কি, তাহলে এই নাউন প্রোনাউন বাদ দিয়ে বাকি যে কোনো পাস্ট স্পিচকে নিয়ে যদি কেউ কথা বলে তার নাম অ্যাডভার্ব। যে কোনো নাউন প্রোনাউন বাদে হতে পারে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন। তো যে কাউকে নিয়ে কথা বললে তার নাম অ্যাডভার্ব। এমনকি একটা সম্পূর্ণ বাক্যকে নিয়ে যদি কেউ কথা বলে তার নামও অ্যাডভার্ব। কিন্তু আসলে ওটা মেইন না। অ্যাডভার্ব মেইনলি ডিল করে কার সাথে একটু খেয়াল করেন। অ্যাডভার্ব মেইনলি মানে প্রধানত মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্ব, আবার অন্য কোনো অ্যাডভার্বকে। একটা অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্বকে। আচ্ছা, এখানে এই যে মৃত্তিকা মির্জা অ্যান্সার করেছেন, আমি দেখলাম সুন্দর করে অ্যান্সার রিপ্লাই মেসেজ করেছেন, থ্যাংক ইউ আপু। তাহলে দেখেন, অ্যাডভার্ব মেইনলি মডিফাই করে তিনটা জিনিসকে, অ্যাডজেক্টিভ, ভার্ব, আবার একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আচ্ছা, একটু পাশে দেখাই দেই অ্যাডজেক্টিভ কিভাবে মডিফাই করে। আচ্ছা, বিউটিফুল মানে সুন্দর, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। আপনি বললেন ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। আচ্ছা, শি ইজ ভেরি বিউটিফুল, তাহলে শি ইজ ভেরি বিউটিফুল, বিউটিফুল কি অ্যাডজেক্টিভ। বলেন কেমন সুন্দর, খুব সুন্দর, তাহলে ভেরি হয়ে গেল অ্যাডভার্ব। আচ্ছা, আবার ভার্ব, মনে করেন একজন কথা বলে, স্পিক্স মানে কথা বলে, শি স্পিক্স, আমি বললাম স্লোলি, সে ধীরে কথা বলে, তাহলে কিভাবে কথা বলে, ধীরে, তাহলে স্লোলি হয়ে গেল অ্যাডভার্ব। আচ্ছা, স্পিক হচ্ছে ভার্ব, ভার্বকে নিয়ে যে কথা বলে তার নাম অ্যাডভার্ব। তারপরে আসেন অ্যাডভার্বকে কিভাবে মডিফাই করে। আচ্ছা, উপরের বাক্যটা যদি বলি, সে কথা বলে ধীরে, কেমন ধীরে, আপনি বললেন ভেরি স্লোলি, অনেক ধীরে, তাহলে স্লোলি হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে নিয়ে যে কথা বলে তার নামও অ্যাডভার্ব। ওকে, আমাদের খুব আচ্ছা, আমাদের এখানে মানে খুব ডিটেল আলোচনা করার সুযোগ নাই, তাহলে আসেন আমরা এখন প্রশ্ন সলভ শুরু করে দিই। আচ্ছা, আমাদের মেইন হচ্ছে বিষয় হলো কোশ্চেন সলভিং। আসেন আমরা এখন কোশ্চেন সলভিং করব। এক নাম্বার, আই উইল ডু ইট টুমোরো, আমি এটি আগামীকাল করব। তাহলে এই বাক্যে টুমোরো কোন পাস্ট স্পিচ, টুমোরো কোন পাস্ট স্পিচ। তাহলে আমরা যদি এখন আই উইল ডু, আমি এটি করব, আমরা যদি প্রশ্ন করি কখন, আমি যদি এখন প্রশ্ন করি যে আমরা এটা করব কখন, কখন, আই উইল ডু ইট টুমোরো। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি কখন করব, তাহলে আমাদের আনসার আসবে কি, টুমোরো। তাহলে এটা দেখেন হোয়েন এর আনসার দিচ্ছে, তাহলে এখানে টুমোরোটা হলো অ্যাডভার্ব। আচ্ছা, এবার আসেন 2 নাম্বার, অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, অ্যাডভার্ব কাকে মডিফাই করে না। আমি কিন্তু আপনাদের চার্ট করে দিছিলাম। আচ্ছা, দেখেন তো এই চার্টের মধ্যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, তাহলে নাউনকে মডিফাই করে না। নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে একজন জানতে চেয়েছেন ক্লাস শেষ হওয়ার পরে ভিডিও থাকবে কিনা। জি, ক্লাস শেষ হওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে পেজগুলোতে 1 মাস পর্যন্ত ভিডিওগুলো থাকে। আপনারা যারা আমাদের এই পেজে লাইক দিয়ে রেখেছেন এবং যারা এই ভিডিওগুলো যার যার পেজে শেয়ার দিবেন, 1 মাস পর্যন্ত কিন্তু ভিডিওগুলো থাকবে। 3 নম্বর প্রশ্ন, থ্যাংক ইউ ভেরি মাচ, এই বাক্যে ভেরি কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, তাহলে আমরা থ্যাংক ইউ ধন্যবাদ দিলাম, কি পরিমাণ ধন্যবাদ দিলাম, প্রচুর পরিমাণে, ভেরি মাচ। আচ্ছা, তাহলে এখন দেখেন থ্যাংক ইউ ভেরি মাচ, এই মাচ শব্দটা একে মডিফাই করলো কি, ভেরি।
তাহলে এমনিতে আমরা জানি যে ভেরি একটা কি, অ্যাডভার্ব। ভেরি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদের সামনে বসে মডিফাই করে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরিটা কি, অ্যাডভার্ব। তারপরে আসেন হচ্ছে আচ্ছা 4 নাম্বার, হুইচ অন অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা কোনটা অ্যাডভার্ব? আচ্ছা এখানে দেখেন আমরা আগের ক্লাসে দেখছি সামওয়ান হচ্ছে একটা প্রোনাউন, সামওয়ান হচ্ছে একটা প্রোনাউন, সাম, আচ্ছা সাম, আচ্ছা এটা উত্তর হবে আর কি, সাম ডে। আচ্ছা সাম বডি কিন্তু প্রোনাউন, সাম বডিও প্রোনাউন, সামথিংও কিন্তু প্রোনাউন। তাহলে আমার অ্যাডভার্ব হচ্ছে সাম ডে। সাম ডে মানে কি? সাম ডে মানে হলো কোনো একদিন, কোনো একদিন, কোনো একদিন। আচ্ছা তাহলে দেখেন এটা একটা সময় প্রকাশ করতেছে, যে আমরা যদি প্রশ্ন করি কোনো একটা ভার্বকে কখন, তখন আমি বললাম সামডে। ওকে, তাহলে কোনো একদিন, তাহলে সামডে মানে হলো অ্যাডভার্ব। তাহলে এই 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটা অ্যাডভার্ব? উত্তর হবে সামডে। এবার আসেন পরের প্রশ্নে, ম্যান ক্যানট লিভ অ্যালোন। এই বাক্যে অ্যালোন কোন ধরনের পার্টস অফ স্পিচ? আচ্ছা মানুষ বাস করতে পারে না, এই লিভ হচ্ছে ভার্ব। আমি প্রশ্ন করলাম যে কিভাবে, হাউ, কিভাবে বাস করতে পারে না, একা একা, তাহলে অ্যালোন হয়ে গেল অ্যাডভার্ব। আচ্ছা এটা আমরা ভার্বকে মডিফাই করছে, মানুষ কিভাবে বাস করতে পারে না, মানুষ একা একা বাস করতে পারে না, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। কিভাবে বাস করতে পারে না, একা একা, তাহলে অ্যালোনটা হলো অ্যাডভার্ব। এবার আসেন পরেরটা, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস লং অ্যাগো। আচ্ছা দুর্ঘটনাটা ঘটেছিল, টেক প্লেস মানে কি, ঘটা, টেক প্লেস মানে কি, ঘটা। আচ্ছা দুর্ঘটনাটা ঘটেছিল, কখন ঘটেছিল? লং অ্যাগো মানে অনেক আগে, অনেক আগে। তাহলে দুর্ঘটনা ঘটেছিল অনেক আগে, কখন ঘটেছিল? হোয়েন, তাহলে আমরা বললাম অনেক আগে, তাহলে লং অ্যাগোটা হচ্ছে অ্যাডভার্ব। পরের প্রশ্নে আসতেছি, সাডেনলি অন অফ দ্য হুইলস কেম অফ, ও ডাবল এফ, অফ, সাডেনলি অন অফ দ্য হুইলস কেম অফ। আচ্ছা এখানে ভার্ব কোনটা? কেম। আচ্ছা ও ডাবল এফ, অফ। আচ্ছা আমরা অনেকে জানি অফ একটা প্রিপজিশন, তাহলে এই বাক্যে কি হবে? ও ডাবল এফ, অফ কি হবে? আচ্ছা এই বাক্যে দেখেন এই যে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন নেই, তা আমরা মনে রাখবো প্রিপজিশনের অবজেক্ট হিসেবে যদি নাউন বা প্রোনাউন না থাকে তার নাম অ্যাডভার্ব। প্রিপজিশনের অবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন, প্রিপজিশনের অবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন না থাকলে তা অ্যাডভার্ব। আচ্ছা এই কথাটা মুখস্থ রাখবেন, যদি আমরা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, আচ্ছা অফ কিন্তু ও ডাবল এফ, অফ কিন্তু একটা প্রিপজিশন, কিন্তু অবজেক্ট থাকতে হবে। এই বাক্যে দেখেন অফের পরে বাক্য শেষ, আমরা জানি প্রিপজিশনের পরে অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন থাকে, যেটাকে প্রিপজিশনের অবজেক্ট বলা হয়, ভার্বের অবজেক্ট না কিন্তু। প্রিপজিশনের পরে নাউন প্রোনাউন থাকে, যেটাকে প্রিপজিশনের অবজেক্ট বলে। তা আপনারা মনে রাখবেন প্রিপজিশনের অবজেক্ট হিসেবে যদি নাউন বা প্রোনাউন না থাকে তাহলে তাকে আমরা অ্যাডভার্ব বলবো। প্রিপজিশনের অবজেক্ট হিসেবে যদি নাউন বা প্রোনাউন না থাকে তার নাম হবে অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্ব, এই অফটা কিন্তু প্রিপজিশন না, এটা অ্যাডভার্ব, কারণ এটার অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন নেই, তাহলে এটার নাম হবে অ্যাডভার্ব। এবার আসেন 8 নাম্বার কোশ্চেন, হ্যাভ ইউ এভার বিন ড্যাশ ঢাকা। আচ্ছা তাহলে এখানে দেখেন এখন আমরা এই যে দুই একটা প্রিপজিশনের ব্যবহার দিব। আচ্ছা আমরা প্রিপজিশনের এখানে আসলে প্রিপজিশনের যে বেসিক কোশ্চেনগুলো সেগুলো কিন্তু মানে প্রাইমারিতে খুব কম আসছে, যে মানে এই যে আমি যেটা বললাম যে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন না থাকলে তার নাম কি, তো আমরা কিন্তু প্রাইমারি কোশ্চেন অ্যানালাইসিস করতেছি। আসলে ইউজ অফ প্রিপজিশনটা পরীক্ষায় বেশি আসছে। হ্যাঁ তাহলে ইউজ অফ প্রিপজিশন কিন্তু মনে করেন যে ইউজ অফ প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এগুলো কিন্তু প্রাইমারিতে প্রচুর আসছে। তো এখন প্রিপজিশন নিয়ে যে বেসিক কোশ্চেনগুলো সেগুলো কিন্তু মানে নাই বললেই চলে। তো আমাদের আজকে আমরা যেরকম এই যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব নিয়ে যে বেসিক কোশ্চেনগুলো আলোচনা করতেছিলাম সেই অর্থে প্রিপজিশনে কিন্তু ওইরকম কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা প্রিপজিশন একদম ফাঁকা না দিয়ে মানে কয়েকটা প্রিপজিশন আজকে সলভ করে দিব, আর সামনে আপনারা যেটা পাবেন
সেটা হলো সামনে প্রিপোজিশনে একটা আলাদা ক্লাস পাবেন, যেখানে আমি ইউজ অফ প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রাইমারি থেকে একদম সাজেশনের মতো করে অনেকগুলো করাই দিব। আসেন আমরা আজকে কয়েকটা প্রিপোজিশন সলভ করি। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? আচ্ছা, দিকে প্রতি, দিকে বা প্রতি এটা হলো দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, দিকে বা প্রতি বুঝাতে টু হয়, তাহলে এই বাক্যে প্রিপোজিশন হবে টু। ঢাকার দিকে, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? তুমি কি কখনো ঢাকা গিয়েছো? আচ্ছা, কোনো যদি আমরা মানে কোনো দিকে বুঝাই, দিকে হতে এগুলো বুঝাই, তাহলে হয় টু। আর বিভক্তির হিসাব অনুযায়ী যদি এটা দিকের বিপরীত হলো, কোনো জায়গা থেকে যদি আমরা চলে আসি, তখন দিতে হয় ফ্রম, অর্থাৎ টু এর বিপরীত কি হয়? ফ্রম। তাহলে এটা হলো হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? তুমি কি কখনো ঢাকা গিয়েছো? আচ্ছা, আবার এই যে বিনের সাথে টুটা অ্যাপ্রোপ্রিয়েটের মতো মুখস্থ রাখা যায়। বিন টু, কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিন টু ব্যবহার করা যায়। আবার এখানে আমি চাইলে ভাগ করে টু ব্যবহার করতে পারবো, যে এখানে দিকে বোঝানোর জন্য টু। আচ্ছা, কোনটি সঠিক? পেপার ইজ মেড উইথ উড, পেপার ইজ মেড বাই উড, পেপার ইজ মেড অফ উড, পেপার ইজ মেড ফ্রম উড, কোনটা রাইট? ওকে, তাহলে এখানে আমাদের মেইনলি যেটা প্রবলেম হয় যে মেড অফ অথবা মেড ফ্রম মানে গঠিত, কখন কোনটা দিতে হয়। আচ্ছা, আমি এটা একটু সুন্দর করে বুঝাই দিই। রিমা আক্তার লিখেছেন বাক্যের শেষে প্রিপোজিশন থাকলে অ্যাডভার্ব হয়। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কখন মেড অফ, কখন মেড ফ্রম, এটা সুন্দর একটা ব্যাখ্যা শুনেন। এমন ভাবে বলি যেন আর কখনো ভুল না হয়। আচ্ছা, কাঠ থেকে পেপার তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন আমি যদি আপনাকে পেপার ইজ, এখানে দেখেন এই যে পেপার ইজ মেড অফ উড হবে না ফ্রম উড হবে? আচ্ছা, তাহলে আপনি দেখেন উড থেকে, উড দিয়ে আপনি পেপার বানাইছেন, পেপার। এখন আমি আপনাকে যদি পেপার দিয়ে বলি, এখান থেকে আপনি আমাকে উড ফেরত দেন, আপনি তো উড দিয়ে এটা বানাইছেন, আপনি কিন্তু এই উপাদান আর খুঁজে পাবেন না। মানে এটা যে উড দিয়ে তৈরি, এই উড কিন্তু পেপারে আর পাবেন না। যখন আপনার যেটা দিয়ে তৈরি, যে উপাদান দিয়ে তৈরি, সেটা আর থাকে না, সেটা আর বহাল থাকে না, তখন দিতে হয় ফ্রম, মানে চেঞ্জ হয়ে গেছে, উপাদানের রূপ কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, ওটাকে দিতে হয় ফ্রম। আপনি ঘাস দিয়ে চিনি বানাইলেন, তো চিনির মধ্যে তো আর ঘাস থাকলো না, ওইটার নাম কি? ফ্রম। আর আপনি কাঠ দিয়ে একটা চেয়ার বানাইলেন, চেয়ারের মধ্যে কিন্তু কাঠটা থাকলো, ওইটা দিতে হয় কি? অফ। তার মানে আমার যে র ম্যাটেরিয়াল, সেটা যদি রূপ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমরা দিব ফ্রম। আর যদি র ম্যাটেরিয়ালের রূপের পরিবর্তন না হয়, তাহলে দিব হচ্ছে অফ। তাহলে পেপার যেহেতু আমরা কাঠ থেকে তৈরি করি, পেপারে কিন্তু আর কাঠ থাকে না, রূপটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, তাহলে এটাকে আমরা দিব হচ্ছে ফ্রম। পেপার ইজ মেড ফ্রম উড। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা এখানে সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে, হ্যাঁ, এখানে যেমন এই যে নুরাইশা ইভা লিখেছেন অদৃশ্য হলে ফ্রম, দৃশ্য হলে অফ। হ্যাঁ, তার মানে উনি বলতে চাইছেন যে উপাদানটা যদি দৃশ্যমান থাকে তাহলে অফ, আর যদি উপাদানটা দেখা না যায় তাহলে কি? ফ্রম। তো যেভাবে বলেন থিম একটাই, যে আমার উপাদানটা যদি মানে রূপের পরিবর্তন হয়ে যায়, তাহলে হবে কি? ফ্রম। আর যদি ওই রূপটা বহাল থাকে, যেমন আপনি কাঠ দিয়ে চেয়ার বানান, টেবিল বানান, সবই কিন্তু অফ। আর কাঠ দিয়ে যখন কাগজ বানাবে, তখন ওই মূল উপাদানটা কিন্তু থাকলো না, তখন দিতে হবে ফ্রম। ভেরি গুড। তাহলে আসেন আমরা পরের অপশনে চলে আসি। আই প্রেফার টি ড্যাশ কফি। আচ্ছা, এই যে প্রেফার অবলিক প্রেফারেবল, এগুলোর পরে টু হয়। প্রেফার বা প্রেফারেবল টু মানে অপেক্ষাকৃত পছন্দনীয়, তাহলে এটার উত্তর হবে কি? টু। আই প্রেফার টি টু কফি। আচ্ছা, তারপরের নাম্বারে আসি। among is a preposition that is used when dash people are involved, মানে কতজন লোক মানে বুঝালে আমরা among প্রিপজিশনটা ব্যবহার করি। তাহলে টু না, আমরা জানি মানে দুইজন বুঝালে তো বিটুইন হয়। তারপরে আসেন মোর দ্যান টু, দুইয়ের অধিক, এটা রাইট, মোর দ্যান টু। টু আর মোর কিন্তু বলা যাবে না, টু মানে দুই, দুইয়ের মাঝে কিন্তু কখনো অ্যামাং হয় না, দুইয়ের মাঝে কি হয়? বিটুইন হয়। তাহলে মোর দ্যান টু, দুইয়ের বেশি বুঝালে আমরা অ্যামাং প্রিপজিশনটা ব্যবহার করব। আচ্ছা, এখানে আমাদের অনেকে অ্যান্সার দিয়েছেন 10-এর খ, 10-এর খ রাইট অ্যান্সার। আচ্ছা, 11 কেউ অ্যান্সার করেছেন, কেউ 11 অ্যান্সার করেছেন। ছায়াবিথি লিখেছেন র ম্যাটেরিয়াল দেখা গেলে অফ
ও ডাবল এফ না, সিঙ্গেল এফ হবে, না দেখা গেলে ফ্রম। হ্যাঁ, ভেরি গুড, সবারই মোটামুটি একটা ভালো ধারণা আছে। আমাদের এই প্ল্যাটফর্মের উদ্দেশ্যই হলো যে আপনারা যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছেন তাদের প্রস্তুতিটা ঠিকঠাক আছে কিনা, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে ওগুলো পারবেন কিনা, বা এই ধরনের প্রশ্নগুলো আপনারা আসলে ডিল করতে পারবেন কিনা, এগুলোই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, ওকে, তাহলে মোর দ্যান 2। তাহলে আসেন পরের প্রশ্নে চলে আসি। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। আচ্ছা, এখন দেখেন আমি আপনাকে বললাম এখন সময় কত। আচ্ছা, আপনি সময়টা বললেন কিভাবে? আপনার ঘড়ি দেখে। তাহলে আপনি বলেন আপনার সময় বলার মাধ্যমটা কি? ঘড়ি। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, আমরা যখন কোনো মাধ্যম ব্যবহার করি সেই মাধ্যমের আগে বাই হয়। বেশ কিছু উদাহরণ বলি, দেখবেন অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে। আচ্ছা, ঘড়ি দেখে সময় বললেন, তাহলে বাই ওয়াচ। আপনি ঢাকা গেলেন, মাধ্যম কি? বাস, তাহলে বাই বাস। মাধ্যম কি? ট্রেন, তাহলে বাই ট্রেন। আচ্ছা, আপনি বন্ধুর সাথে কথা বললেন, কথা বলার মাধ্যম কি? ফোন, তাহলে বাই ফোন। তাহলে এটা সুন্দর জিনিস না? মাধ্যম বুঝালে বাই হয়। এটা মনে রাখলে আপনাদের বেশ কয়েকটা প্রিপোজিশন হয়ে যাবে। আচ্ছা, মাধ্যম বুঝালে বাই হয়। তাহলে খেয়াল করেন, আমরা ঘড়িতে আমরা সময় বলি ঘড়ি দেখে, তাহলে আমাদের সময় বলার মাধ্যম কি? ওয়াচ, মানে ঘড়ি, তাহলে বাই। তাহলে আমি কিন্তু আরো বেশ কয়েকটা তথ্য দিয়ে দিছি যে আমরা ঘড়ি দেখে সময় বলবো, তাহলে আমাদের সময় বলার মাধ্যম হচ্ছে ঘড়ি, তাহলে বাই ওয়াচ। তারপরে আমরা হচ্ছে কারোর সাথে কথা বললাম, মাধ্যম কি? ফোন, তাহলে বাই ফোন। আমরা কোথাও গেলাম, ঢাকা গেলাম, হয়তো ট্রেনে গেলাম, তাহলে বাই ট্রেন। আচ্ছা, মাধ্যম কি? বলেন বাই ট্রেন। বা আমি যদি বাসে যাই, বাই বাস। এক কথায় মাধ্যম বুঝালে বাই হয়। এবার আসেন পরের প্রশ্ন। হি ওয়াজ অনলি এ ইয়ার্ড অফ মি। এই বাক্যে অফ কি? আচ্ছা, একটু আগে আমরা একটা অফ পাইছিলাম, যে অফের পরে অবজেক্ট ছিল না, কিন্তু এই অফের পরে অবজেক্ট আছে। তাহলে অফ, হ্যাঁ, উৎপত্তিগতভাবে একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশন এখানে অবজেক্ট লাগবে, সেই শর্ত পূরণ হয়ে গেছে। অবজেক্ট আছে মি, তাহলে এটা অবশ্যই প্রিপোজিশন। আর আগে যে একটু আগে করলেন ওই ও ডাবল এফ অফের কিন্তু অবজেক্ট ছিল না, তাহলে আমরা কি বলছিলাম? লিখে দিছিলাম যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন থাকে না, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। আর এটা দেখেন অবজেক্ট আছে, তাহলে ও ডাবল এফ অফ এমনিতে কিন্তু প্রিপোজিশন, খালি দেখবেন যে অবজেক্ট আছে কিনা। অবজেক্ট থাকলে প্রিপোজিশন, নো প্রবলেম। এবার আসেন 14 নাম্বার। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড। আচ্ছা, অ্যাট দ্য উইকেন্ড। আচ্ছা, অ্যাট দ্য উইকেন্ড। আচ্ছা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাট দ্য উইকেন্ড মানে সপ্তাহ আন্তে, সপ্তাহ আন্তে, সপ্তাহান্তে, মানে সপ্তাহের শেষে তাকে বলা হয় অ্যাট দ্য উইকেন্ড। আচ্ছা, এটা আরেকভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, একজন জানতে চাইছেন ওভার ফোন কখন হয়? যখন মাধ্যমের আগে ডিটারমিনার বসে। ডিটারমিনার মনে করেন যে আর্টিকেল, অথবা মনে করেন যে পজিটিভ ফর্ম, ডিটারমিনার বসলে ওভার হয়। আর যখন মাধ্যমের আগে ডিটারমিনার থাকে না, ওকে, ওভার আর অন কিন্তু একই কথা। আচ্ছা, ডিটারমিনার থাকলে অন বা ওভার বসে, ডিটারমিনার না থাকলে বাই বসে। আচ্ছা, বাসের ক্ষেত্রেও তাই, বাই বাস, কিন্তু অন দা বাস, অন দা বাস, তখন কিন্তু আর আপনার ওই বাইটা থাকে না। ডিটারমিনার যদি বসে, যদি মাধ্যমগুলোর আগে ডিটারমিনার থাকে তখন অন বা ওভার বসে। ওকে, অ্যাট দ্য উইকেন্ড মানে কি? সপ্তাহ আনতে, তাহলে এখানে বলবে অ্যাট। আরেকভাবে বের করতে পারেন, সপ্তাহ আনতে হলো ছোট ছুটি, ছোট ছুটির আগে অ্যাট, বড় ছুটির আগে ইন। আচ্ছা, পরের প্রশ্নটা খুব সুন্দর। আফটার দ্য স্টর্ম কামস দ্য কাম। আচ্ছা, এখানে এই যে আফটার শব্দটা জানতে চাইছে, এখানে আমাদের একটু 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 প্রিন্টিং মিস্টেক আসছে। জানতে চাইছে আফটার শব্দটা, এই আফটার শব্দটা এখানে কি? আচ্ছা, তাহলে আসেন আমি একটু, এই যে বিফোর আফটার নিয়ে অনেকের প্রবলেম হয়, আসেন আমি বিফোর আফটারটা একটু বুঝাই দিই যে বিফোর আফটার কখন কনজাংশন আর কখন প্রিপোজিশন। সবাই খেয়াল করেন। আচ্ছা, আফটার দিয়ে বুঝাই দিচ্ছি। দ্য পেশেন্ট ডায়েট after the doctor had come.
দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। দেখেন এখানে আমাদের আফটার একটা বাক্য, এদিকে একটা বাক্য, দুইটা বাক্যকে যোগ করছে, এক্ষেত্রে আফটারটার নাম হবে কনজাংশন। কিন্তু আফটার যদি এরকম দুইটা বাক্যকে যোগ না করে কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজের আগে বসে, এই যে দেখেন আফটার দ্য স্টর্ম, দ্য স্টর্মের আগে বসছে, দ্য স্টর্ম একটা নাউন ফ্রেজ। তা আফটার যদি কোনো নাউনের আগে, প্রোনাউনের আগে বা কোনো নাউন ফ্রেজের আগে বসে তখন তার নাম প্রিপোজিশন। যদি দুইটা বাক্যকে যোগ করে তাহলে কনজাংশন। আর যদি কোনো নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে বসে, দুইটা বাক্যকে যোগ করলো না, তখন এটার নাম হবে প্রিপোজিশন। তাহলে আফটার দ্য স্টর্ম দেখেন একটা নাউন ফ্রেজের সামনে বসছে, এটার নাম হবে প্রিপোজিশন। এটার উত্তর হবে গ। আর যদি দেখেন এরকম দুইটা বাক্যকে যোগ করছে তখন নাম হবে কনজাংশন। পরের স্লাইডে যাচ্ছি। হুইচ অন ইজ কনজাংশন? আচ্ছা এটা আপনারা অ্যান্সার করেন, 16 নাম্বারটা সবাই অ্যান্সার করেন যে এই বাক্যে কোনটা কনজাংশন। 16 নাম্বার, আমি বিশ্বাস করি এখানে যতজন আছেন সবাই 16 নাম্বারটা অ্যান্সার করতে পারবেন। আমরা একটু দেখি যে আপনারা কারা মানে মানে এখানে এই 16 নাম্বারটা অ্যান্সার করেন। যারা এই যে আমাদের এখানে এখন 524 জন দেখতেছেন, তো সবাই মনোযোগী আছেন কিনা একটু দেখি আমরা যে 16 নাম্বারটার অ্যান্সার কি হবে। আচ্ছা সোনিয়া লিখেছেন অর, শ্রাবন্তী চৌধুরী 16 ক, রিমা আক্তার লিখেছেন গ। রিমা আক্তার আপনি মনে হয় ভুল লিখে ফেলেছেন। আচ্ছা শেখ আশরাফি অর, সুন্দর পৃথিবী ক, আশ্চর্য জয় অর, দৃষ্টি ঘোষ অর, জারিফ লিখেছেন 16 ক। আচ্ছা তাহমিনা রহমান লিখেছেন অর, লিমা খান ক, সুমাইয়া জামান 16 এ, তাজুল ইসলাম তাজুল অর। জুয়েল স্যার আপনি আসেন। আচ্ছা তানিয়া খান লিখেছেন আপনাদের লাইভ ক্লাস কয়টা বাজে আর কোন পেজে আপনারা আপডেট দেন? আচ্ছা কখন ক্লাস হয়? আচ্ছা আপনি এখন যে পেজে আপনি লাইভ দেখতেছেন এটা হচ্ছে কেরিয়ার কি পেজ। এই কেরিয়ার কি পেজ থেকে আমরা প্রতিদিন 7টার সময় লাইভ ক্লাসে আসি এবং যত আপডেট সব এই পেজে দেওয়া হয়। আপনি পেজটাতে লাইক ফলো দিয়ে রাখেন আর প্রতিদিন 7টার সময় দেখবেন, আসলে ক্লাসটা পেয়ে যাবেন। নোটিফিকেশন অন করে রাখেন, নোটিফিকেশনও পেয়ে যাবেন। আচ্ছা তাহলে খেয়াল করেন এই অর ইজ দ্য রাইট আনসার। 17 নাম্বার কোনটি কনজাংশন? অর। আচ্ছা একই প্রশ্ন দুইবার মানে এই প্রশ্নগুলো এমন যে বেশ আসে বা ইয়া হতে পারে। এই যে দেখেন এই যে এটা হলো প্রাইমারি সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা 2010, আবার দেখেন এটা হলো প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা 2012। দেখেন সেম কোশ্চেন রিপিট হয়েছে। আপনাদের তাহলে এটা বুঝতে হবে কিন্তু প্রাইমারি কোশ্চেন কিন্তু রিপিট হয়, এই জন্য ভালো করে করেন। দেখেন এই যে এটা হলো প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা 2012, দেখেন সেম জিনিস, কোনো প্রকার অপশনও চেঞ্জ করে নাই। এটা আবার দেখেন এই যে 10 সালে আসছিল, তার মানে 10 সালের এই কোশ্চেনটা দেখেন 12 সালে রিপিট করছে। তার মানে আপনারা এই প্রশ্নগুলো একদম ঝরঝরা করে ফেলবেন। তানজিলা লিখেছে ফোন অফ হয়ে গেছে, ইংলিশ ক্লাস করতে পারলাম না। তানজিলা তুমি কেমন আছো? আর ফোন এখন থেকে চার্জ দিয়ে রাখবা। হ্যাঁ মানে এখানে আমাদের 3টা ক্লাসই করবা, পুরা ক্লাসটা করলে অনেক উপকৃত হবা। আচ্ছা কোনটি কনজাংশন? আচ্ছা এই যেটা দেখাইলাম যে প্রশ্ন কিন্তু রিপিট হয়, খেয়াল রাখবেন। এই যে এটা দেখেন 12 সালের কোশ্চেন, সেম কোশ্চেন কিন্তু 10 সালেও আসছিল। তার মানে আপনারা এই প্রশ্নগুলো ভালো করে আয়ত্তে নিলে অনেক বেনিফিটেড হবেন। অনেক প্রশ্ন কিন্তু সেম ক্যাটাগরিতে পেয়ে যাবেন, হয়তো 2-1টা অপশন এদিক সেদিক থাকবে। 100% না হলেও 70% কোশ্চেন কিন্তু আমরা দেখবো যে এই ক্যাটাগরিতেই পাবো। আই উইল ওয়াচ হোয়াইল ইউ স্লিপ। তো খেয়াল করেন এই আই উইল ওয়াচ একটা বাক্য, এখানে দেখেন সাবজেক্ট ভার্ব আছে। আচ্ছা বাক্য বা এগুলোকে ক্লজও বলা হয়, যখন দুইটা বাক্যকে যোগ করা হয় তখন আর বাক্য না বলে ক্লজ বলা হয়, বাক্যাংশ বলা হয়। তো যাই হোক ওটা কোনো ম্যাটার না, ওগুলো কোনো বড় কোনো বিষয় না। এখানে দেখেন ইউ স্লিপ, আবার দেখেন সাবজেক্ট ভার্ব পাইলাম, এটাও একটা বাক্য। তাহলে আমরা দেখেন দুইটা বাক্যকে যোগ করলাম কি দিয়ে? হোয়াইল দিয়ে। তাহলে এই যোগ করার যে কাজ করে তার নাম হচ্ছে কনজাংশন। তাহলে এই আমাদের এখানে অপশন নাই, এটা কেমন কথা হইলো? আই উইল ওয়াচ হোয়াইল ইউ স্লিপ। তাহলে এটা কোনো একটা প্রিন্টিং মিস্টেক হতে পারে, অথবা মাঝে মাঝে কোশ্চেনেও ভুল থাকে। তাহলে আমরা এক কাজ করি যে এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা সঠিক উত্তর লিখে দিলাম কনজাংশন।
তাহলে হোয়াইল কি? কনজাংশন। দেখেন কনজাংশন আমাদের অপশনের মধ্যে নাই, কিন্তু উত্তর হবে কিন্তু কনজাংশন। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে 18 নম্বর কোশ্চেন, এখানে হোয়াইল দুটো অংশকে যোগ করছে, তাহলে উত্তর হবে কি? কনজাংশন। হ্যাঁ, এই যে সবাই অনেকে এখানে লিখেছেন কনজাংশন, থ্যাংক ইউ। আচ্ছা, একজন লিখেছেন যে এখন আর কোনো প্রশ্ন রিপিট হবে না। আচ্ছা, না মানে ব্যাপারটা হলো যে আমরা তো দেখতেছি যে এই যে বিসিএস বলেন না যাই বলেন, প্রচুর প্রশ্ন রিপিট হয়। হ্যাঁ, প্রচুর প্রশ্ন রিপিট হয়। হয়তো কি করে, মনে করেন যে সাবজেক্টটা একটু ঘুরায় দেয়, বাক্যটা একটু নতুন দেয়, কিন্তু মূল জায়গাটা ঠিক থাকে। আচ্ছা, এখন বলেন। ম্যাথের ক্লাস আছে, কেউ যাবেন না? মঙ্গল গ্রহ থেকে কখনো প্রশ্ন আবিষ্কার করা সম্ভব না, এতগুলো প্রশ্ন অ্যাট লিস্ট 40 to 50% কোশ্চেন রিপিট হবেই। আচ্ছা, তাহলে আমাদের আজকে যেটা আয়োজন, আমার ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি শেষ করতেছি। আচ্ছা, ইংলিশ ক্লাস শেষ, কিন্তু যাবেন না, ম্যাথের ম্যাজিক কিন্তু এখনো শেষ হয় নাই। আর আমি একটু আগাম বলে রাখি, কালকে কিন্তু আমি এই প্রাইমারির সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যেটা রেগুলার প্রশ্ন আসে 2-3টা, ভয়েস চেঞ্জ। কালকে আপনাদের মনে করেন যে ইংরেজি অংশে ভয়েস চেঞ্জ ম্যাজিকের মাধ্যমে শেখাবো, নাকি স্যার? দীপ্ত স্যার, জুয়েল স্যার? ভয়েস আর চয়েস মানে ভয়েসের ক্লাস মানে আপনার ম্যাজিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কালকে কিন্তু কিন্তু ভয়েসটা একদম মানে একদম বেশি ম্যাজিক। চোখের দেখায় উত্তর করা যায়। আচ্ছা, মিথিমণি, তাই তো বলি কনজাংশন নাই কেন? হ্যাঁ, মিথিমণি তো আমাদের খুব অনেক ভালো স্টুডেন্ট, মাশাআল্লাহ। তাহলে আপনারা শোনেন, আপনারা ক্লাসগুলো সবাই যার যার টাইম লাইনে শেয়ার দেন। শেয়ার দিলে আমরা দেখেন, আমরা 2 মাসের একটা হাতে নিছি। আমার ধারণা যে 2 মাস যদি আপনি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ অনেক বেনিফিটেড হবেন। আর হচ্ছে যেটা কথা, সেটা হলো কালকে কিন্তু ইংরেজি অংশ মিস করা যাবে না। হ্যাঁ, কালকে কিন্তু ভয়েস ক্লাস নিব। ভয়েস কিন্তু প্রাইমারির সবচেয়ে মানে কনসিস্টেন্ট একটা টপিক, রেগুলার প্রশ্ন হয়। আর কালকে আপনাদের একদম ম্যাজিকের মাধ্যমে ভয়েস শিখাই দিব, ভয়েস যেন আপনাদের কখনো কোনো সমস্যা না হয়। আচ্ছা, তাহলে আমি শেষ করতেছি, কিন্তু আমাদের ক্লাস শেষ হয় না এখনো, এখন আমাদের হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আছি ক্যারিয়ারের সঙ্গে এবং থাকবো, এবং আপনাদের অনেকে মানে হতাশ হচ্ছেন যে আমাদের এটা মাস পথে থেমে যাবে কিনা। না, কখনোই থামবে না। আপনাদের যে উৎসাহ দিচ্ছেন আমাদের, এটা কখনোই থামার মতো নয়। এটা ভবিষ্যতে আরো চলমান থাকবে। এই প্রাইমারি প্রশ্ন সলিউশন শেষ হবে, এরপর সার্কুলার আসবে, হচ্ছে নিবন্ধনের প্রশ্ন সলভ করব আমরা, তারপরে বিসিএস আসবে, বিসিএস এর প্রশ্ন সলভ করবে এবং কন্টিনিউয়াস প্রসেস চলবে। তাহলে আপনারা আমাদের পাশে থাকবে। তোমার ভয়েস তো মাশাআল্লাহ অনেক ভালো। এই না, ও বন্ধ ছিল নাকি দুইটাই? দুটোই বন্ধ ছিল। তাহলে শোনা যায় না। আচ্ছা, না ওই ওখানে এসে বলছি তখন আমার টন ছিল, আমি তো এই মাত্র অফ করলাম। ওকে, তাহলে আশা করি এখন আর হচ্ছে লেট হয়ে গেল না, লেট হয়নি, আমাদের এখান থেকেই শুরু। ঠিক আছে, যারা যখন থেকে পড়াশোনা করেন, আপনারা দেখবেন যে ব্যক্তিগত জীবনে যখন হচ্ছে মনে করবেন যে আগামীকাল থেকে পড়াশোনা করবেন, দেখবেন যে আগামীকাল ব্যক্তিগত জীবনে কোনোদিনই আসবে না। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, মনে করতে হবে এখন থেকে শুরু করলাম, পড়ার টেবিলে বসতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আসি আমাদের হচ্ছে আজকের টপিক সরল ও যৌগিক মুনাফা। আমাদের এই সরল ও যৌগিক মুনাফা থেকে বিগত সালে কি কি প্রশ্ন এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি মুনাফা। মুনাফা মানে হলো সুদ। সুদ খাওয়া কিন্তু হারাম। এখন আমরা আসি অঙ্ক করি। সুদ খাওয়া হারাম। আচ্ছা, নেবেন আপনি? হ্যাঁ এটা নেবেন? হ্যাঁ, ওটা দিয়ে যান। ও আচ্ছা, এটা তো আমরা নিয়ে চেঞ্জ করছি। হ্যাঁ, হ্যাঁ, চলেন আমরা যাই। আমরা তো লাগাই না। তা লাগান। হ্যাঁ, শিওর। এইটা দিয়ে ক্যারিয়ার কিটা দিয়ে দুইটা গ্রুপের মধ্যে শেয়ার করে দিই। ওকে, শিওর। এটা পাসওয়ার্ড কি ও জানে? না, জানে না, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু জানে না। আমার ফিঙ্গারপ্রিন্ট এমনি স্লাইড করলে কোনো ইয়ে আছে না? আচ্ছা, লক তো হবে না, তুমি লক হইতে দিও না। এটা হচ্ছে লক হবে না, তুমি তো টিপতে থাকবা। টিপতে দেখো। আচ্ছা 12 মিনিট আছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রশ্ন আমরা যাব তার আগে এখন দেখি আমরা, হ্যাঁ তা পড়তে হয়, আমিও বাধ্য হয়ে পড়াই। ঠিক আছে, আমি আসলে যদিও ইসলাম ধর্মের মানুষ, আমার জানা উচিত ছিল জাকাত ফিতরা। আপনাদের মতো আমিও জাকাত ফিতরা হিসাব বুঝি না। টেলিভিশনের সামনে বসে থাকি, কত টাকা জাকাত দিতে হবে, কত টাকা ফিতরা দিতে হবে, এর উপর ডিপেন্ড করে আমি জাকাত ফিতরা আমি আদায় করি। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমারও জানা উচিত ছিল আর কি। তাহলে এখন আসি আমাদের
যে টাকাটা ব্যাংকে জমা রাখা হয় সেটার নাম হলো আসল। সেটার নাম কি? আসল। সেটার নাম কি? আসল। খুব মনোযোগ সহকারে শোনেন, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। সেই টাকাটাকে আমরা মূলধনও বলি। কি বলি আমরা? মূলধন। ওই টাকাকে আমরা বিনিয়োগও বলি, বিনিয়োগ। তাহলে ওইটাকে আসল, মূলধন, বিনিয়োগ, এটাকে বলা হয় প্রিন্সিপাল। প্রশ্নে যদি আসল লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা আসল, প্রশ্নে যদি মূলধন লেখা থাকে ওটাও আসল, বিনিয়োগ লেখা থাকলে ওটাও আসল। এখন কথা হলো প্রশ্নে এগুলোর কিচ্ছু কথা লেখা নাই, তখন কি করবেন? তখন যে কাজ করবেন, টাকা শব্দটার দিকে খেয়াল করবেন। টাকা শব্দটার দিকে খেয়াল করার পর দেখবেন টাকার পরে র অথবা অন্তঃস্থীয় আছে কিনা। যদি র অথবা অন্তঃস্থীয় থাকে তাহলে ওটা হলো আসল, মূলধন, এবং ওটাকে আমরা বিনিয়োগ বলবো, ওটাকে আমরা প্রিন্সিপাল বলবো। কি বলবো আমরা? প্রিন্সিপাল বলবো। এরপর যে টাকাটা ব্যাংকে জমা রাখলাম ওটা নির্দিষ্ট সময়ের জন্য রাখবো, তার মানে এবার আমাদের সময় পাবো। সময় হলো এন, নাম্বার অফ টাইম, নাম্বার অফ টাইম। এটা যদি আমাদের সময় তো আর কখনো প্রশ্নে লেখা থাকবে না, তাহলে সেক্ষেত্রে কি কেমনে চিনবো? সংখ্যার পরে খেয়াল করব, আমাদের বছর অথবা মাস লেখা থাকবে, বছর অথবা কি মাস লেখা থাকবে। সংখ্যার ক্লাস প্রথম দিন নিয়েছি, সংখ্যা পড়তে দেওয়া উচিত ছিল। সুদের অঙ্ক করবে না, না? আচ্ছা, যাই হোক, সুদের অঙ্ক করবো না এটা বলে লাভ হবে না, কারণ চাকরি নিতে হলে আপনাকে সুদের অঙ্ক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু কন্ডিশনে টাকা রাখবো। কেমনে টাকা রাখবো? এখন কন্ডিশনটা এরকম হবে, 100 টাকার 1 বছরের সুদ 10% হারে, 10% হারে যদি দেয়, 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, তাহলে এটা হলো কন্ডিশন। তাহলে আমি 100 টাকা আমি ব্যাংকে জমা রাখলাম, আমি 10 টাকা সুদ নিব। তারপরে 1000 টাকা ব্যাংকে জমা রাখলাম, আমি 100 টাকা সুদ নিব। তাহলে 1 বছর পরে নিব। কত বছর পরে নিব? 1 বছর পরে নিব। তাহলে এখন আসি আমাদের সুদের হার। সুদের হার, আচ্ছা, বা এটাকে বলা হয় মুনাফার হার। এই কথাগুলো যদি প্রশ্নে লেখা থাকে তাহলে তো আমি চিনলাম, এটাকে আমাদের হার। এটাকে আমরাকে আর দ্বারা প্রকাশ করা হয় ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট। আচ্ছা, যদি আমাদের এটা যদি সুদের হার বা মুনাফার হার লেখা থাকে তাহলে তো আমি চিনলাম। না থাকলে আমি কেমনে চিনবো? সংখ্যার পরে পার্সেন্ট দেওয়া থাকবে অথবা সংখ্যার আগে শতকরা লেখা থাকবে, সংখ্যার আগে শতকরা লেখা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, এবার আমাদের কিসের জন্য আমরা এগুলো রাখবো? অবশ্যই সুদ পাওয়ার জন্য রাখবো, সুদ পাওয়ার জন্য রাখবো। সুদ, এটাকে বলা হয় আয়, এটাকে বলা হয় মুনাফা, এটাকে বলা হয় লাভ। যে কোনো একটা কথা লেখা থাকবে, এটাকে বলা হয় ইন্টারেস্ট। কি বলা হয়? ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে যে টাকাটা তুমি ব্যাংকে জমা রাখবে সেটার নাম আসল, মূলধন, বিনিয়োগ, ওটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো কোনো কথাই যদি লেখা না থাকে, টাকা শব্দের পরে র অথবা অন্তঃস্থীয় দেখবে, তাহলে র অথবা অন্তঃস্থীয় দেখবে। এরপর তোমাদের সময় আমাদের কি এন, সময় আমাদের কি সংখ্যার পরে বছর অথবা মাস থাকবে। সুদের হার, মুনাফার হার লেখা থাকবে, অথবা না থাকলে সংখ্যার পরে পার্সেন্ট থাকবে অথবা সংখ্যার আগে শতকরা লেখা থাকবে। এরপর দেখো তুমি কিসের জন্য রাখতেছো? সুদ পাওয়ার জন্য রাখতেছো। সুদ, আয়, মুনাফা, লাভ। এটা চিন্তা তোমার কষ্ট হবে না, কারণ এই কথাগুলো লেখা থাকবে। কথা বুঝতে পারছো? কারণ তুমি সুদ খাওয়ার জন্য তুমি লিখতেছো, কাজ করতেছো, এটা হুবহু স্পষ্ট হরফে লেখা থাকবে। তারপরে সুদ যে এটা, সেটা তুমি মাথার ভেতর রাখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসো, এখন আসো, তোমার দুই ধরনের কন্ডিশন। একটা হলো সুদ থাকলেই, আচ্ছা সামনের দিকে আগাই, তাহলে আমাদের অঙ্ক করতে করতে আমরা বুঝবো। তুমি প্রশ্নের ভেতর তুমি সুদ খুঁজবা, প্রশ্নের ভেতর কি দেখবা? সুদ খুঁজবা। কি খুঁজবা? সুদ খুঁজবা। আচ্ছা, সুদ খুঁজবা। সুদ দেখো দেখি আমাদের এই প্রশ্নের ভেতর আছে কিনা। 6%, পার্সেন্ট মানে কি? সুদের হার। 9 মাসে মানে কি? আমাদের সময়। 10,000 টাকা, এখানে আমাদের মূলধনও নাই, আসলও নাই, বিনিয়োগও নাই। তাহলে আমি কি বলছিলাম? টাকার পরে র আছে কিনা? টাকার পরে র আছে। টাকার পরে কি আছে? র আছে। তাহলে টাকার পরে র থাকলে সেটা কি?
মাথায় রাখবেন, আছে কিন্তু একদম সুদ আসল একদম মানে একদম দফা রফা হয়ে যাবে। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। তাহলে আমাদের 10,000 টাকার পরে কি আছে, র আছে, তারপরে এটা কি আসল, এটা কি আসল। প্রশ্নের ভেতর খুঁজে দেখি কোথাও সুদ নাই। যদি সুদ না থাকে সবাই উপরে যাবে, সুদ না থাকলে সুদ বের করতে হবে। সবাই উপরে যাবে, কে কে উপরে যাবে? আসল গুণন সময় গুণন সুদের হার। সুদ না প্রশ্নে উল্লেখ থাকলে সবাই উপরে যাবে, নিচে আসবে 100। এটা মাথায় রাখবো। সুদ না, দুটো সূত্র মনে রাখতে বলবো আমি। সুদ না থাকলে সবাই উপরে, নিচে আসবে কি 100। তাহলে এখন আসি, আমার সবচেয়ে বড় প্রবলেম হলো সময়। কারণ 6% বলতে কি বোঝায়? 6% বলতে কি বোঝায়? 6% বলতে 100 টাকার 1 বছরের সুদ। কয় বছরের সুদ? 1 বছরের সুদ। তারপর 9 মাসটাকে তোমাকে বছর করতে হবে। তাহলে সময় ইজ ইকুয়াল টু 9 ভাগ কত? 12। 9 ভাগ কত? 12। তাহলে এখন আসল কত টাকা? 10,000 টাকা। তারপরে কি আছে? সময় 9 ভাগ 12। এরপরে কি আছে? আমাদের সুদের হার মানে কি 6 ভাগ কত? 100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের কিন্তু নিচে আর কিছু নাই। 6 দিয়ে 12কে কাটো 2, 2 দিয়ে এবার 100কে কাটো 50। তাহলে 9 এবং 50 গুণ করলে হবে 450। তাহলে উত্তর কোথায় আছে? 450। অঙ্ক শেষ। কারো কি বুঝতে অসুবিধা কি? নাই তো, অনেকে উত্তর করতেছো, গুড, অনেক সুন্দর। আচ্ছা, পঞ্চগড় থেকে অনেকে, হ্যাঁ এত সুন্দর। 2008 সাল বা 9 এইগুলো বা নিচের সমাধান করবেন না। হ্যাঁ, সমাধান করব না ইনশাল্লাহ। আচ্ছা, পড়ার মনোযোগ বাড়ানোর জন্য কোন ট্যাবলেট খাবো? আচ্ছা, পড়ার মনোযোগ বাড়ানোর জন্য বেশি কিছু করতে হবে না। একটা মানে রংপুরের বাইরে থাকলে গাড়ির টিকিট কাটার রংপুরে চলে আসবেন। আর যদি রংপুরের ভেতর থাকে রিক্সা বা অটো ভাড়া করে আমার সেন্টারের সামনে চলে আসবেন। একদম লাঠি দিয়ে বাইরাইতে কেমনে মনোযোগ আনতে হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই। আমার সেন্টারের স্টুডেন্টগুলোর কথা শুনাইতে ওদেরকে পড়ার মনোযোগ নিয়ে আসি। তাহলে আপনাদেরও মনোযোগ করাবো আর কি। বাবা মা কষ্ট করতেছে, বাবার মুখের দিকে চাবেন, চেয়ে থাকবেন এবং হচ্ছে পড়াশোনা করতে বসবেন। দেখবেন যে পড়াশোনার মনোযোগ এমনি আসবে, ঠিক আছে? আপনি ভালো কিছু না করতে পারলে বাবা মার দুঃখী মুখটা কি আসবে? আপনাদের চোখের সামনে ভাসবে। আর আপনাদের যদি পড়াশোনা ভালো না করেন, ভালো কিছু না করেন, আপনাদের কি দুঃখী মনটা আবার ফিরে দেবেন আপনি। এটা আপনি উপহার দিতে চান কিনা এটা মাথার ভেতর রাখবেন। আচ্ছা, উত্তর হয়ে গেছে। এবার আসি আমি পরেরটাতে। তাহলে সুদ যদি না থাকে, অর্থাৎ সুদ যদি বের করতে বলে, তাহলে সবাই যাবে উপরে, নিচে আসবে 100। মাথায় রাখবো। আচ্ছা, এবার আসি পরের অঙ্কটাতে। 2% হার সুদে। তাহলে আমাদের 100 টাকার মানে এটা আসল 2% মানে সুদের হার 3 বছর মানে সময়। আমাদের সুদ অপেক্ষা সুদ অপেক্ষা 3% হার সুদে ওই টাকার মানে আগে ছিল 2%, এখন হলো 3%। তাহলে ওই টাকার মানে 100 টাকার, ওই টাকার মানে কয় টাকার? 100 টাকার 3 বছরের সুদ। কয় বছরের সুদ? 3 বছরের সুদ। 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% সুদে ওই টাকার মানে 100 টাকার 3 বছরের সুদ কত টাকা হবে? তারপরে সময় সেম, আমাদের টাকা সেম, শুধু পার্সেন্ট কি আলাদা। তাহলে বেশি মানে কি? আমরা কি জানি বেশি মানে কি? বেশি মানে হলো বিয়োগফল। বেশি মানে বিয়োগফল। কম, বেশি, ছোট, বড় এগুলো মানে হলো বিয়োগফল। কি? তাহলে সুদের হারের পার্থক্য বের করবো আমরা। সুদের হার ইজ ইকুয়াল টু 3% বিয়োগ 2% ইজ ইকুয়াল টু কত? 1%। তাহলে সুদের হার এখন কত? 1%। সুদের হার কত? 1%। তাহলে আমাদের আসল কত টাকা? 100 টাকা। তাহলে সুদ কত টাকা বেশি হবে? তাহলে সুদ বের করতে বলছে। সুদ বেশি সমান আসল কত টাকা? 100 টাকা। একটু আগে সূত্র দেখলাম। আসল কত টাকা? 100 টাকা। এরপরে কত গুণ করব? সময় কত? 3। আর আমাদের সুদের হার কত? 1 ভাগ কত? 100। কাটবো
তাহলে কত বছর কত আমাদের সুদ কত টাকা বেশি? 3 টাকা বেশি। উত্তর 3 টাকা। কত মজা, কত মজা। অনেকে 9 বিয়োগ 6 লিখছো, হ্যাঁ এটাও হবে। 2% দিয়ে একবার অঙ্ক করবা, 3% দিয়ে একটা অঙ্ক করবা। 3% দিয়ে অঙ্ক করলে 9 হবে, 2% দিয়ে অঙ্ক করলে কত হবে? আমাদের 6 হবে। 9 থেকে 6 বাদ দিবা। অত না করে এভাবেও তুমি খুব সহজে করতে পারবা। এটা খুব সহজ, এটা খুব সহজ, এটা খুব সহজ। সবাই লাইভটাকে শেয়ার করে দিবে। আমাদের কিন্তু এই আমাদের ফ্রি ব্যাচ আমাদের কন্টিনিউয়াস চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস, এবং 7টার সময় আমাদের প্রতিদিন ক্লাস শুরু হবে। 7টার সময় প্রতিদিন ক্লাস শুরু হবে। আমাদের এই সুযোগে আরেকটা জিনিস বলে রাখি, এই সুযোগে আমাদের পেইড ব্যাচের কথা জানতে আসছেন তো? এখন দেখেন পেইড ব্যাচ কয় টাকায়? 999 টাকায়। কি কি দেবেন বলেন? ক্লাস তো দেবেন নাকি? আচ্ছা, ক্লাস দেবেন কয়টা বলেন? আচ্ছা, না তার আগে একটু বলে রাখি, পেইড ব্যাচের কথা একটু পরে বললাম না। আমাদেরকে আপনারা এই যে ক্লাস করা অবস্থায় আমরা ক্যারিয়ার কিতে দেখছি যে মানে আমাদের ফলোয়ারের সংখ্যা একদম বাড়তেই আছে। তো আপনারা এখনো যারা পেজটাকে ফলো দিয়ে রাখেননি, জাস্ট ক্লাস করা অবস্থায় ফলো বাটনের মধ্যে একটা গুঁতো দেন বা করে ফলো দিয়ে রাখেন, কারণ আমাদের এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। আপনার প্রস্তুতির জন্য হলেও আপনারা অবশ্যই 27 জন হলে আমাদের 50,000 ফলোয়ার হবে। আমরা পার্টিসিপেট করতে পারি, আমরা কেক কাটবো। ভাই এই জন্য আমি বলছি। আচ্ছা, আমরা শুধু ফলো দেন, আমরা কেক কাটবো। আমরা 50,000 সেলিব্রেট করব। হ্যাঁ, কয়জন ঘুতো লাগে? কয়টা ঘুতো লাগে? 50,000 সেলিব্রেট করব। পোক দেন। এই যে দেখেন, 27টা না 900 আর 23টা আপনারা দিয়ে দেন। আপনাদের সামনে আমরা এই 50,000টা সেলিব্রেট করতে চাই। আচ্ছা আচ্ছা, আর 22টা লাগে, আর 22 জন, আর 22 আর 20 জন লাগে, আর 20 জন। ভাই আসেন আসেন, কাউন্টডাউন। আজকে 20 জন লাগে। চলেন আমরা একটু পেজটাকে আমাদের দেখে আসি আজকে। হ্যাঁ, আর 17 সবাই আসো, ক্যারিয়ার টিম। এটা মিনিমাইজ, হ্যাঁ মিনিমাইজ, ক্লাস হবে। আর 16 জন লাগে, আর 16 জন, আর মাত্র 16 জন। হ্যাঁ, চলে আসবা, কেক খাবো। রাকিব, কে খাবেন? কেক আসেন, চলে আসেন। হ্যাঁ, এই আমরা লাইভে দেখি, আমরা এখানে দেখাই যে কিভাবে। আর 15, আর মাত্র 15, আর 15 জন হলে আমাদের এসে ইয়েতে হয়ে যাবে হচ্ছে। এটা তো কেক, ওই যে কেক ওখানে যাবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এরিয়া কি আমরা এটা 50 এ নিয়ে যাই তাড়াতাড়ি। এই তো 50 এ নিয়ে যাই। কোথায় গেল? এটা আসবে না? এটা না পুরোটা দেখাবে না, একটু পরে রিফ্রেশ দিয়ে আনতে হবে। এই যে এখানে রিফ্রেশ দিতে হবে। আচ্ছা, আচ্ছা, আর 12, আর 12 জন, আর 12 জন কারা লাইক দেন না এখনো দিয়ে দেন। আর 12 জন হইলে আমরা একটা আজকে একটা এ পিন দিয়ে গুঁতো দিতে বলি নাই, তোমরা আঙ্গুল দিয়ে গুঁতো দাও। 8-10 জন, এই যে দেখেন 8-10 জন, 8-10 জন কেক চাই। কেক চাই, কেক। আসো আসো আসো। 8 জন, 8 জন। জিকে ক্লাস না করালেও সাজেশন দিন, জিকে ক্লাসও নিব। আমরা শুরু করেছি যখন আপনাদের সাথে থাকেন। কেক খাবো, কেক খাবো, কেক খাবো। আর 7 জন, আমি আছি আপনাদের সাথে। আর কেক মানে জিকে ক্লাস হবে না, এটা কেমন হবে? আর 6 জন। ওটা অন করে। 50,000 সেলিব্রেশন। এই জায়গাটা কাট করে আমরা পেজের মধ্যে আপলোড করব, এই মজার জায়গাটা। এই মজার জায়গাটা। আর 4 জন, আর 4 জন, আর 5 জন, এই দেখেন 5 জন, 5 জন, আর 3 জন, আর 3 জন, আর 3 জন। চলেন ক্যারিয়ার কিকে সবাই ফলো দেন। এটা পিছনে পিছনে না, একটু অর্ধেক আছে, অর্ধেক নাই। একটু আর 3 জন মাত্র। আমরা দেখতে চাই 50,000, মানে 50,000 তো আমরা কেক চাই, কেক চাই, কেক চাই। আপনারা ইয়ে করে কমেন্ট করবেন যে আমি 50,000 পাবো। 98, আর 2 জন, 98 কে লাগবে? 99, এই তো স্ক্রিনশটটা নিয়ে নিন। হয়ে গেছে। 50 হয়ে গেছে। স্ক্রিনশটটা নিব ভাইয়া, হ্যাঁ আসলে এখানে আয় 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 আয়, আরেকজন। আর একজন হয়ে গেছে 50,000 মনে হয় এখানে আমাদের টাইম নিচ্ছে, কিন্তু মনে হয় 50,000 হয়ে গেছে। হয়ে গেছে, স্ক্রিনশট। স্ক্রিনশট এটা রিফ্রেশ। এই যে 50,000। এই তো দেখেন 50,000। এটা নিচে ঢুকছে। যাক আলহামদুলিল্লাহ, এত শর্ট টাইমে আমাদের এই পেজের বয়স মনে হয় 4 মাসও হয়নি। 4 মাস হয়নি। মানে 4 মাসও হয়নি। আমরা যে এত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নাই। এক্স্যাক্টলি, আসলে আপনারাই আমাদের একটা গান হবে। ভাইয়া আস্তে We shall overcome,
We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. ওকে, খুবই ভালো লাগছে সত্যি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা ভালো লাগার বিষয় এটা আসলে আমরা হ্যাঁ, 50 কি উপলক্ষে কোর্স ফি কমান স্যার। 999 টাকা। থ্যাংক ইউ সো মাচ। আরো একবার আপনাকে একদম একদম মানে গিফট ফ্রম আওয়ার হার্ট না ভাইয়া। আচ্ছা হ্যাঁ, ওই যে ম্যাডাম কখন আসবে? ম্যাডাম কখন আসবে ক্লাসের? একটু ফোন দিয়ে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। আসবে তো। আপনারা ক্যারিয়ারের সাথে থাকেন। হয়তোবা- আচ্ছা, এখানে আমাদের অনেকে বলতে আছে কেক কিভাবে পাবো। আচ্ছা, আপনারা এই যে হট কেক, এই যে প্রাইমারি হট কেক, ভর্তি হওয়া মাত্রই কেক চলে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ সবাই খুশি, আমাদের সাথে সবাই খুশি। যাক, হ্যাঁ আমাদের, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমাদের যারা শিক্ষার্থীরা অত্যন্ত congratulations খুশি। লিখছেন, আলহামদুলিল্লাহ লিখছেন, আল্লাহ অনেক দূর নিয়ে যাক আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। মানে একটা চিন্তা করতে পারি না, বিশ্বাস করেন যে এত আর্লি আপনারা আমাদের এই প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমরা 5 মিনিট আগেই দেখছিলাম 50 ক্লাস হবে আমাদের এখানে লাইভই হবে। হ্যাঁ আচ্ছা, একটা কথা, যাদের এনার্জি আছে একটু করে আচ্ছা, দাঁড়ান, একটু করে আমি- হয়তো বা বিজ্ঞান ক্লাস হবে এইখানে লাইভে, আপনারা চাইলে করতে পারেন ক্লাসটা। আর একটা কথা বলে রাখি যে আমাদের এক আমরা ডাক্তার ম্যাম বিজ্ঞান ক্লাসটা নিবে। আমরা যখন প্ল্যাটফর্মটা ওপেন করি, মারুফুল স্যার বা আমি ভাইয়া বলি, ভাইয়া আমাকে বলছে যে ভাই আমাদের এই প্ল্যাটফর্মটা আমরা যতটা না আশাবাদী, আমার পরিচিত বড় বড় মাপের যারা আছে, যারা বিভিন্ন জায়গায় ভালো ভালো পজিশনে আছে, তারা বলছে যে কেরিয়ার কি একটা সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। আপনারা তিনজন, 3 এজের এবং 3 ক্যাটাগরির মানুষ যারা স্টুডেন্টের সাইকোলজি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝান। আপনার পড়াতে পড়াতে এমন অভিজ্ঞতা হয়ে গেছে যে আপনি টিচারদের সাইকোলজি বোঝেন। আর দীপ্ত ভাইয়া যে আছে, উনি যেহেতু নিজেও একদম জব অ্যাসপিরেন্ট, নিজে একজন গভর্নমেন্ট জবে আছেন, পাশাপাশি ভাবে বিসিএস এর নন ক্যাডারে এসে পরপর কয়েকটা ভাইবা দিয়েছেন, উনি স্টুডেন্ট সাইকোলজি বোঝে। একই সাথে এমন একটা মধ্যবিত্ত পর্যায়ের মানুষ আমাদের সাথে রয়েছেন যারা মানে যিনি একসাথে ওই পাশে টিচারদের, এ পাশে স্টুডেন্টদের সাইকোলজি বোঝালো, মানে আমাদের জুয়েল স্যার সাথে আছেন। তো আমরা তিনজন মিলে জুয়েল স্যার সারা বাংলাদেশে কিন্তু ক্লাস নেওয়ার একদম অভিজ্ঞতা, সারা বাংলাদেশে সারা বাংলাদেশ offline। সবগুলো ডিস্ট্রিক্টে 16টা বছর উনি বিসিএস হচ্ছে কনফিডেন্সে সারা বাংলাদেশে ক্লাস নিচ্ছে। সারা বাংলাদেশ ক্লাস জুয়েল স্যারের অনেক ম্যাজিক আপনারা এখনো আজকে দেখা এক পাচ্ছেন। স্টুডেন্ট এসে বলছে, আমাদের করোনাকালীন সময় আমার কাছে পড়ছে, ও এসে বলতেছে যে ভাই আমি আগে ম্যাথ পারতাম না, আমাকে দেখে মানুষ হাসাহাসি করতো, তারপরে আমার কাছে পড়ার পর ও এখন হচ্ছে জনতা ব্যাংকে জয়েন করতেছে, আবার হচ্ছে 46তম বিসিএস রিটেন দিয়েছে, কোয়ালিফাইড হয়েছে। আমরা আপনাদেরকে আবার বলতে চাই যে হচ্ছে জুয়েল স্যারের ম্যাজিক আপনাদের এখনো অনেক ম্যাজিক দেখা বাকি আছে। অনেক ম্যাজিক দেখা বাকি আছে। তো এই অনেক হলো magic আজকে দেখা বাকি আজকে আছে। সবচেয়ে খুশি আমি এই কারণে, মানে 47তম বিসিএস এ হচ্ছে সে প্রিলিতে কোয়ালিফাইড হয়েছে। যাক, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তাহলে যে আচ্ছা, ম্যাথ পারতো না- অনেকেই জানতে চাচ্ছেন কিভাবে ভর্তি হবেন। ভর্তি হওয়ার প্রক্রিয়া খুব ভাইয়া, সোজা। এই আমাদের মার্কার একটু একবার হচ্ছে আপনি বুঝাই দেন, ওখানে আর আপনি বুঝাতে হবে একবার না, বুঝাই আমি দেন। মুখে হ্যাঁ। বলে দিই। আচ্ছা, আমাদের এই কেরিয়ার কি পেজ, যেখানে আপনারা লাইভ ক্লাসটা করতেছেন, এই পেজে আপনারা মেসেজ দিলে সবকিছু আপনাদের একদম খুব সহজ করে দেওয়া হবে। এই যে আমাদের পেজের নাম হচ্ছে কেরিয়ার কি, আপনারা যেখানে লাইভ করছেন, কেরিয়ার কিটা একটু বানাটা এটা। হ্যাঁ, ভর্তির পর বই আলাদা, আমাদের ফ্রি দিব, আলাদা কিনতে হবে না। আমি একটু বলে রাখি, আমাদের এই ব্যাচটার নাম রিভিশন ব্যাচ, অর্থাৎ আপনারা মোটামুটি যারা একবার হলেও দুইবার রিডিং করেছেন তাদের জন্য এই ব্যাচটা। এখানে 65+ লাইভ ক্লাস থাকবে, 65+ লাইভ ক্লাস থাকবে। এটার পাশাপাশি আমরা যে এলিমেন্টগুলো দেবো সেটা হচ্ছে আমাদের 3টা বই, কেরিয়ার কি বুস্টারের যে 3টা বই, একটা হচ্ছে গণিত, একটা হচ্ছে ইংলিশ এবং আরেকটা হচ্ছে জিকে এবং বাংলা। এই 3টা মিলে যে 3টা বই আছে, এই 3টা বইয়ের হার্ড কপি, হ্যাঁ 3টা বইয়ের হার্ড কপি একদম আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ভর্তির পরে। এরপরে যে জিনিসটা থাকবে, এগুলো হচ্ছে আরও ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমার যে জব সলিউশন প্রিসাইজ প্রিলি এমসিকিউ, 40,000 প্রশ্ন আছে টপিক ভিত্তিক সাজানো। এগুলো প্র্যাকটিসের জন্য, যেগুলোর বিকল্প নাই। এই পিপিএম প্রিসাইজ প্রিলি এমসিকিউ এই বইটার পিডিএফটা পুরোপুরি ফ্রিতে প্রোভাইড করা হবে হচ্ছে ইয়েতে, আচ্ছা ভাই, আমি গ্রুপে। একটু প্রশ্ন করি, আমি একটা প্রশ্ন বুঝি না। লাস্ট আরেকটা আচ্ছা। আরেকটা হচ্ছে আমাদের যে প্রাইমারির প্রশ্ন ব্যাংক, অর্থাৎ টপিক ভিত্তিক শুধু প্রাইমারির, মানে যেভাবে আমরা সলভ করছি ঠিক এইভাবে ব্যাখ্যা সহ লেখা আছে প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস, পিপিএ প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস। এইটারও পিডিএফটা পুরোপুরিভাবে ফ্রিতে পাবেন এই গ্রুপে। ভাইয়া এখন বলেন আমাকে কি আমার একটা প্রশ্ন, এই হার্ড কপি মানে কি? হার্ড কপি মানে এই যে ডিরেক্ট বই চলে যাবে। আচ্ছা, এই বইগুলো আমরা কি দিয়ে দিব তাদেরকে? হ্যাঁ, অবশ্যই। এটা কি ফ্রি? এর জন্য কোনো টাকা নেব? না। টাকা নেব না। এটা 999 তাহলে কত টাকার মধ্যে আমরা এটা ফ্রি দিব? 999 আর এটা বই ফ্রি দিব। একজন আমাকে জিজ্ঞেস করছিল, খুবই অথেন্টিক। হ্যাঁ খুবই অথেন্টিক বই। একজন জিজ্ঞেস করেছিলেন যে
অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি ধোকা খেয়েছেন, কিন্তু আমাদের এখানে ধোকা খাওয়ার সুযোগ নেই। আপনি ভর্তি হওয়ার পরে আপনি এই বইগুলো পেয়ে যাবেন। এই জন্য আমি আসলে এটাকে আমি হচ্ছে দীপ্ত ভাইয়ের মাধ্যমে এটা আমি জেনে নিলাম আর কি। এখন আপনাদের প্রশ্নটাই আমি জেনে নিলাম। এরপর আমাদের হচ্ছে বাকি যে দুইটা বই আমাদের হচ্ছে প্রিসাইজ, আমাদের প্রিলি এমসিকিউ যে আমাদের বইটা, এই বইটা আপনাদের হচ্ছে সফট কপি যাবে, অর্থাৎ আপনাদের হচ্ছে ফোনে পড়তে পারবেন বা আপনি হচ্ছে ল্যাপটপে পড়তে পারবেন বা আপনাদের হচ্ছে কম্পিউটারে পড়তে পারবেন। আর আমাদের আরেকটা পিডিএফ চলে যাবে আমাদের হচ্ছে প্রিসাইজ প্রিলি অ্যানালাইসিস, প্রাইমারি প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস। এটা হচ্ছে আমাদের কি, এটা সফট কপি যাবে, সফট কপি। আর আমাদের তিনটা বই হলো হার্ড কপি। 5031 গুড, 5031 হয়েছে, 50,000 ও ভর্তির জন্য সবাই অলরেডি মেসেজ দিচ্ছে না? আচ্ছা, ভর্তি হয়ে গেছে আমাদের অলরেডি পেইড বেসে ক্লাস কত করে? জানতে চাচ্ছিল যে বিজ্ঞান ক্লাসটা কয়টার সময় হবে, আমাদের ম্যাডাম কত দূর? আমি তো এখনো রিস্ক পাইনি। আচ্ছা, শিওর হয়ে পেজে জানানো হবে। আরেকবার একটু দেখাই দিই, এইটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আপনারা যারা মেসেজ দিবেন কোথায় ভর্তির জন্য আমাদেরকে বলছেন, এই পেজের মধ্যে মেসেজ দিবেন। এই যে কেরিয়ার কি, দেখেন লোগোটা দেখেন, এই যেটা আমাদের গায়েও লোগো আছে, এই তো এখানে সাদা, সামনেরটা এদিকে কালার। আচ্ছা, সামনেটা কালারফুল, এই তো আছে। কেরিয়ার কি, ক্যারিয়ার কি আমাকে দেয় নাই, আমাকে না দিয়েছি ভাইয়া, কিন্তু ক্লাস নিতে নিতে মোটা হয়ে গেছে, এখন ভাইয়ার হচ্ছে না। এখন আমাদের তো জিম করাবো ভাইয়াকে আমরা। আমিও জিমে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি বাকিটুকু একটু কন্টিনিউ করে ফেলেন। হ্যাঁ, আমরা যেহেতু ক্লাস নেওয়া অনেক মানে কষ্টের সাথে এটা মনে না, ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবাইকে। আসলে ভালোভাবে ক্লাস নিতে গেলে এটা ক্লোজ করতে হবে, মিনিমাইজ করে, তাই না দীপ্ত স্যার? ফিট থাকতে হবে, আমার মতো ফিট থাকতে হবে আপনাদের। আমি আপনাদেরকে ট্রেনিং দেব ফিট থাকার। না, আপনাদের সবাইকে আমি আসলে কি জিজ্ঞেস করতো ব্লক করলো। আসলে ফোন দিবে। আচ্ছা আচ্ছা, চলেন যাই আমরা। ওটার সময় কি ছিল? ফোনের সময় কি ছিল? ফোনের সঙ্গে যে চার্জারটা নিতে হবে আপনাদের। বক্স টক্স যদি দেয়নি। আচ্ছা, ওর তো কত মেলার বসে কিনা দেখেন না। আমি তো কোনোভাবে রিস্ক করতে পারতেছি না। আরে ফোনের ফোন না আসছে, ওরা মিস করার কথা না। আচ্ছা হ্যাঁ, ভাই শেষ হবে না, এটা শেষ হবে না, আজকেরটা শেষ হবে। আচ্ছা আজকেটা আমরা শেষ করি। আগামী কালকে আজকে কষ্ট হবে। আচ্ছা, আমরা ক্লাসে যাই। আচ্ছা, আমরা অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম সবাই মিলে। ক্লোজ করো দরজা ক্লোজ করো। এটা কিনছি। আচ্ছা, কোনটাতে আছি আমরা মুসা? 3 নম্বর না এবার? ইয়েটা নেন, ওই যে বক্সটা। আচ্ছা, 3 নম্বরটা। শতকরা বার্ষিক কত পার্সেন্ট? 15% সুদে 8,000 টাকা। কোন জায়গায় দিব? 8,000 টাকার মানে এটা কি আসল? এটা কি সুদের হার? 6 মাসে, তাহলে 6 মাস মানে কি এটাকে বছর বানাইতে হবে। তাহলে আমাদের কত হবে? 6/12। তাহলে এটা আমাদের সময় হয়ে গেল, সময়। তাহলে কাটবো 1/2। তাহলে এখন আসি, সময় হয়ে গেল, সুদ বের করতে বলছে। তাহলে সুদ ইজ ইকুয়াল টু একই অঙ্ক, সুদ ইজ ইকুয়াল টু 15 গুণন 8,000 গুণন হাফ ডিভাইডেড কত? 100। 0 কাটবো, 2 দিয়ে এখন 80-কে কাটি, কত হবে? 40। 4 15 60, আর পরে এসে 0 বসবে। তাহলে আমাদের কত হচ্ছে? 600 টাকা। কোথায় আছে? এই যে উত্তর, ঠিক আছে? 600 টাকা। এই তো অনেকে উত্তর করছে তো, বাহ! তোমাদের নার্সিং করলে আমরা তোমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, আমাদের হ্যাপিনেস দেখে শারবিন, তুমি হচ্ছে অন্য আইডি থেকেও ফলো করেছো, মাই প্লিজার। আমাদের আসলেই তোমাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আমরা ইনশাল্লাহ অনেক ভালো কিছু তোমাদের দিব, এটা তোমরা মাথায় রেখো। একটু পরে কিন্তু এই পেজে আমাদের মিস আসছেন, ম্যাম আসছেন, যিনি আর্ম ফোর্স মেডিকেল কলেজের একজন ডাক্তার, এবং তিনি আমাদের যখন মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল সারা বাংলাদেশ মিলে প্রথম হয়েছিল, যিনি ডিএমসি থেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি পড়াশোনা করেছেন, এখন ফিজিওলজির লেকচারার আর্ম ফোর্স মেডিকেল কলেজের। তিনি তো তোমাদের হচ্ছে সায়েন্স ক্লাস নেবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আসি, আমরা সামনের দিকে একটু আগাই। এবার 4 নম্বর প্রশ্নটা। আসসালামু আলাইকুম ম্যাম, প্লিজ এখানে। আচ্ছা,
তাহলে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার তোমাদের চিনতে কষ্ট হওয়ার কথা না তো, 10,000 টাকা র লেখা আছে, ঠিক আছে। তারপরে এটা আসল 12% আমাদের কি 12% কি আমাদের সুদের হার। আচ্ছা, এটা আমাদের 4,800 টাকা, 4,800 টাকা কি সুদ। এবার দেখো সুদ দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, বলছিলাম মুনাফা দেওয়া থাকলে মুনাফা কোথায় থাকবে, উপরে থাকবে, আর বাকি সময় কোথায় আসবে, নিচে আসবে। কত বছর মানে কি সময় চেয়েছে, তাহলে সময় ইজ ইকুয়াল টু শুধু সুদটা উপরে যাবে আর বাকি সংখ্যাগুলো নিচে আসবে। তাহলে সুদ উপরে যাবে 4800, এটা হলো সুদ, 4800 সুদ, এর সাথে গুণ হবে 100, গুণ হবে কত 100, আর বাকিগুলো নিচে আসবে। 12 গুণন 1000, 1000 না 10,000, কত হইলো, বেশি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের সময় যখন বের করব, আমাদের কি সুদ বের করতে গেলে সবাই যাবে উপরে আর নিচে হবে 100, আর বাকি সবগুলোকে বের করতে হলে সুদ যাবে উপরে, ওর সাথে 100 গুণ হবে, বাকি সবাই আসবে নিচে, ঠিক আছে। এই কনসেপ্টটা মনে রাখতে হবে। তাহলে আমি কনসেপ্টটা আবার বলে দিচ্ছি, যদি সুদ বের শুধু 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 যদি সুদ বের করতে বলে সবাই যাবে উপরে আর 100 আসবে নিচে। এবার যদি আমাদের অন্য কোনো কিছু বের করতে বলে, আমাদের শুধু সুদ যাবে উপরে, ওর সাথে 100 গুণ হবে, বাকি সবাই নিচে। তাহলে আমাদের কোনো সূত্র মুখস্থ করতে হবে না, এই কনসেপ্ট মনে রাখলে। তাহলে আমি 4টা শূন্য কাটি, 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4, 4 12 48, তাহলে কয় বছর, 4 বছর। আচ্ছা, তোমাদের হ্যাঁ 4 বছর, অনেকে সুন্দর লিখছো, হ্যাঁ অনেকে লিখছো অনলাইনে ক্লাস করার পরেও মনে হচ্ছে যে সামনাসামনি ক্লাস করছি। অসংখ্য ধন্যবাদ। তোমাদের ক্লাস কেমন লাগছে একটু জানাও। আচ্ছা, এই লাইভেই তো ম্যামের ক্লাস ঢুকানো, ও আচ্ছা আমাদের আবার আচ্ছা আলাদা না, ওকে। তাহলে তোমাদের এই কিছুক্ষণের মধ্যে আমি এই লাইভটা কেটে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে তোমাদের হচ্ছে ম্যামের অর্থাৎ বিজ্ঞানের ক্লাস শুরু হবে। তোমরা বিজ্ঞানের ক্লাস নাও। আজকে কয় পর্যন্ত পড়ালাম, 4 পর্যন্ত পড়িয়েছি। এরপরে আরো প্রশ্ন এক্সটেনশন করে আমি নেক্সট দিন তোমাদের ক্লাসটা নিব, সরল ও জৈবিক মুনাফার উপর আমি ক্লাস দিব, ঠিক আছে। আজকে যেহেতু ম্যাম চলে আসছেন, অনেক সম্মানীয় আমাদের মানুষ, তাকে বসে রাখা ঠিক হবে না, আমি আজকে এইভাবেই রেখে দিলাম। আজকে আমরা সেলিব্রেশন করব ম্যাম, আমাদের 50,000 হয়েছে আজকে, এই আর কি। তো ঠিক আছে, আজকে ক্লাসটা কেউ মানে হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে ইনশাল্লাহ। আগামীকাল এখান থেকেই আমি ক্লাস শুরু করব, তোমরা মাথায় রেখো, এই 4টা প্রশ্ন সলভ করো আর পরের ক্লাসগুলোর জন্য আমাদের সাথেই থাকো। অসংখ্য ধন্যবাদ। মনেই হয় না অনলাইনে ক্লাস করছি। হ্যাঁ, এখানে আমাদের যে কজন টিচার আছি মানে আমাদের হচ্ছে সবগুলো টিচারই আমাদের হচ্ছে অথেন্টিক, কথা ক্লিয়ার। এতটুকু মাথায় রেখে তোমরা নির্দ্বিধায় আমাদের সঙ্গে থেকে যাও, আমাদের সঙ্গে থেকে যাও এবং আমাদের সঙ্গে বহু দূরে যাওয়ার চিন্তা ভাবনা করে তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা ইনশাল্লাহ তোমাদের পাশে আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে বিজয়ে।